আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, 22 অক্টোবর তোমাদের পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে। এই কম সময় তোমাদের সাজানো গোছানো একটি প্রস্তুতি নিশ্চিত করার জন্য তোমাদেরকে ধারাবাহিকভাবে ফ্রি লাইভ ক্লাস করাচ্ছি। অনলাইন ব্যাচের পাশাপাশি রেকর্ডেড ক্লাস এবং এই ফ্রি লাইভ ক্লাস তোমাদেরকে প্রদান করছি। এবং এই সামগ্রিক আয়োজন তোমাদের 22 অক্টোবর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে তৃতীয় ফ্রি লাইভ ক্লাসে তোমরা রয়েছে, যেটা পেজ থেকে আমি নিয়ে থাকি। পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে এটাকে রেকর্ডেড ক্লাসটি আপলোড দিয়ে থাকি। 6টা 30 মিনিটে আমরা আসার চেষ্টা করি। আজকে আমার 30 মিনিট লেট হয়েছে। 7টায় আমি তোমাদেরকে এসেছি, আগে থেকে তোমাদেরকে বলে দিয়েছিলাম ফেসবুকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনের উপর যাবতীয় যে আলোচনা প্রয়োজন রয়েছে অ্যাপ্লিকেশনের আলোচনা করব। মানে অ্যাপ্লিকেশনের উপর তোমাদেরকে টপ 5 সাজেশনস দিয়ে দেবো, যে 5টি অ্যাপ্লিকেশন তোমাদের অবশ্যই পড়তে হবে। সাথে সাথে অ্যাপ্লিকেশনে কোন কোন বিষয়গুলোকে অবশ্যই ফলো করতে হবে, কোন কোন বিষয়গুলোকে ফলো না করলে আমরা ভালো নম্বর ক্যারি করতে পারবো না, এবং কোন কোন জায়গায় ভুল করলে আমাদের নম্বরটা একেবারে টোটালি কাটা যেতে পারে, সেই বিষয়গুলোকে আমরা আলোচনা করব। এবং সেই যে ভুলগুলো আছে, যে ভুলগুলো আমরা করে থাকি, সেইগুলো কিভাবে অ্যাভয়েড করা যায় সেগুলোকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা যারা কানেক্টেড হয়েছে সকলকে বলবো, তোমরা কে কোথা থেকে কানেক্টেড হয়েছো সেটা একটু আমাকে জানিয়ে দিতে পারো। তোমরা আজকে তৃতীয় ফ্রি লাইভ ক্লাসে, তোমরা যারা যারা কানেক্টেড হয়েছে সকলকে বলবো তোমরা লাইভটিকে একটু শেয়ার করে দাও, যাতে করে আরো অনেক ছাত্রছাত্রী এতে কানেক্টেড হতে পারে। আমি তোমাদের কানেক্টেড হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি 3 মিনিট হয়ে গেলে আমাদের লাইভের ডিউরেশনটা, তখন আমি ক্লাসে চলে যাব। তোমরা সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও। আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি কানেক্টেড হয়ে গেছো অলরেডি। থ্যাংক ইউ সবাইকে। তো তোমরা যারা যারা কানেক্টেড হয়েছে তোমরা লাইভটিকে একটু শেয়ার করে দাও, এবং বলে ফেলতে পারো যে তোমরা কে কোথা থেকে মূলত লাইভ ক্লাসে আজকে জয়েন করেছো, সেটা বলে দিতে পারো। তো তোমরা যারা যারা কানেক্টেড হয়েছে তোমরা লাইভটিকে একটু, আচ্ছা থ্যাংক ইউ, অনেকেই কানেক্টেড হয়ে গেছো। তোমরা আমাকে অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আশা করি তোমরাও রব্বুল আলামিনের রহমতে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আচ্ছা অনেকেই কানেক্টেড হয়ে গেছো, থ্যাংক ইউ। যারা যারা কানেক্টেড হয়ে গেছো লাইভটিকে শেয়ার করে দাও দ্রুত, এবং তোমরা বলতে পারো কে কোথা থেকে কানেক্টেড হয়েছো আজকে আমাদের তৃতীয় লাইভ ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাসে আমি এসএ সম্পর্কে সাজেশন দিয়েছিলাম, তার আগের দিনে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে সাজেশন দিয়েছিলাম। আমরা প্রতিদিন আমাদের একটা রুটিন প্ল্যান রয়েছে, সেই রুটিন প্ল্যান অনুসারে প্রতিদিন আমরা এই ক্লাসগুলো মূলত করে থাকি। তোমাদেরকে ধারাবাহিকভাবে টপিককে ডিভাইড করে তোমাদের প্ল্যান করে আমি তোমাদেরকে ক্লাসগুলো করছি। আচ্ছা থ্যাংক ইউ, তোমরা অনেকেই কানেক্টেড হয়ে গেছে অলরেডি। আমাদের লাইভ ক্লাস এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে তোমার কয় মিনিট হলো? 3 মিনিট হলে আমি তোমাদের শুরু করে দেব। হ্যাঁ 3 মিনিট হয়ে গেছে, আমি এখন তাহলে শুরু করে দেই। আচ্ছা ঠিক আছে। আজকের আমাদের আলোচ্য টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং। আচ্ছা, অ্যাপ্লিকেশন রাইটিং এ আমাদেরকে বেশ কিছু জায়গায় কিছু খেয়াল রাখতে হয়। অ্যাপ্লিকেশন জিনিসটা কি? অ্যাপ্লিকেশন জিনিসটা হচ্ছে এক ধরনের লেটার রাইটিং। এটা হচ্ছে তোমার ফর্মাল লেটার রাইটিং। এটা একটা লেটার বা একটা চিঠি, এক ধরনের পত্র। এটা হচ্ছে ফর্মাল বা অফিসিয়াল পত্র, যেটা আমরা বলে থাকি আনুষ্ঠানিক পত্র। এটাকে নর্মালি তোমাকে কোন একটা পার্সোনাল ভাবে নয়, যা পার্সোনাল লেভেলের বাইরে তোমাকে এটা লিখতে হয়। নর্মালি আমরা কলেজে প্রিন্সিপাল স্যারের কাছে লিখি, কোনো কোনো ক্ষেত্রে আমরা অন্যান্য দপ্তরেও লিখে থাকি। তো এই যে আমরা অফিসিয়াল যে পত্রগুলো লিখি বা ফর্মাল যে পত্রগুলো লিখি, এই জায়গাগুলোতে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে খেয়াল রাখতে হয়। যেমন আমাদের ভাষাটা ফর্মাল হতে হয়, ইনফর্মাল ভাষা হলে এখানে নম্বর পাওয়া যায় না বা নম্বর কম পাওয়া যায়।
আমি অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, আজকের টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং। তোমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে করে ফেলতে পারো। প্রথমত আজকে হচ্ছে আমরা টপিক, আমরা সবসময় কমেন্ট করার ক্ষেত্রে খেয়াল রাখবো যে টপিকের উপর ভিত্তি করে আমরা যেন কমেন্টগুলো করি। কেমন? আমরা টপিকটাকে সবসময় কি করব, টপিকটাকে সবসময় প্রায়োরিটি দেব, যে আমরা কোন টপিকটা পড়াচ্ছি সেই টপিকের উপর তোমরা কমেন্টটা করার চেষ্টা করবে। ঠিক আছে? যেমন আমি এখন তোমাকে অ্যাপ্লিকেশন পড়াচ্ছি, তুমি যদি নোটিশ রাইটিং এর উপর প্রশ্ন করো তাহলে কিন্তু তুমি আসলে তোমার লাভ হবে না। কেমন? তোমার ঠিক আছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন সম্পর্কে আমাদের আজকের কথা দেখো। প্রথমত অ্যাপ্লিকেশন রাইটিং। আচ্ছা, অ্যাপ্লিকেশন রাইটিং যেটা হচ্ছে একটা ফর্মাল রাইটিং। আমাদের পরীক্ষায় অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে প্রথমতই আমাকে লিখতে হবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং। নর্মালি 4 দাগে আসে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 4। আচ্ছা, এটা লেখার পরে তুমি আন্ডারলাইন করে দিতে পারো। তোমরা পুরোটা লিখবে, তোমরা অনেকে আনস টু দ্য কোয়েশ্চন নং লেখো, এটা লিখবে না, তোমরা পুরোটা লিখবে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 4। আচ্ছা গেল। তো অ্যাপ্লিকেশনও আসে, লেটারও আসে। তুমি অ্যাপ্লিকেশনও লিখতে পারো, লেটারও লিখতে পারো, এটা তোমার পছন্দের ব্যাপার। তুমি যদি মনে করো লেটার চয়েস করো সেটা হতে পারে, চুজ করতে পারো, বা তুমি যদি অ্যাপ্লিকেশন চুজ করো সেটাও পারো। তবে আমার পরামর্শ হচ্ছে তোমরা লেটারের থেকে অ্যাপ্লিকেশনটাকে চুজ করবা, কারণ অ্যাপ্লিকেশনে লেটারের তুলনায় বেশি নম্বর পাওয়া যায়। তো প্রথমত আমরা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আমরা একটা ডেট লিখি। কেমন? ধরো তোমার 22 তারিখে পরীক্ষা, 22/10/2025। তুমি এই ডেটটা তোমার অন্যভাবেও লিখতে পারো, যেমন তুমি এটা এভাবেও লিখতে পারতে যে তোমার কি বলে যে 20 অক্টোবর 2025, এভাবেও লিখতে পারতে। তবে আমি প্রেফার করি যে তোমরা এইভাবে লিখবা, এইভাবে লিখলে মোটামুটি ভালো হয়। আচ্ছা গেল। প্রথমে ডেটটা তোমরা লেখার পরে কার কাছে আবেদন করছো সেটা লিখবা। দা, ধরো প্রিন্সিপাল, দা প্রিন্সিপাল। এখানে টু দিতে হয় না, আধুনিক নিয়মে আমরা অ্যাপ্লিকেশনে টু কথাটা ইউজ করি না, আমরা শুধু পদবিটা লিখি দা প্রিন্সিপাল। হেডমাস্টার কাছে হলে দা হেডমাস্টার, বা যেখানে আমাদের লিখতে হয় সেইভাবে আমরা লিখে থাকি দা প্রিন্সিপাল। লেখার পরে তারপরে হচ্ছে তোমার কলেজের নাম। তো কলেজের নাম আমরা নর্মালি দেখি প্রশ্নে উল্লেখ করা থাকে যে তুমি অমুক কলেজের স্টুডেন্ট, আবার কখনো কখনো উল্লেখ করা থাকে না। যদি উল্লেখ করা থাকে তুমি সেটা ইউজ করবে, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে তুমি তোমার মতো করে ইউজ করতে পারো। আমরা সাধারণত এবিসি গভর্নমেন্ট কলেজ দিলে ভালো হয় বিষয়টা, মানে আমরা নর্মালি দিয়ে থাকি যেটা। ঠিকানাটা তুমি তোমার কাল্পনিক একটি ঠিকানা দিতে পারো, যেমন মিরপুর, ঢাকা। এরপর আসো, এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সাবজেক্ট। তোমরা যে কাজটা ভুল করে থাকো, তোমরা অনেকে সাব লেখো, শুধু শুধু সাব লেখো। তোমরা খবরদার কখনোই সাব লিখবে না, তোমরা পুরোটা লিখবে সাবজেক্ট। মানে হচ্ছে তোমার সংক্ষিপ্ত আকারে আমরা যে ইংরেজিটা লিখি এটাকে বলা হয় ইনফর্মাল ইউজ। তো তুমি যেহেতু এখানে একটা ফর্মাল লেটার লিখছো, মানে অ্যাপ্লিকেশন লিখছো, একটা অফিসিয়াল ব্যাপার, অফিসিয়াল ব্যাপারে কিন্তু কখনো শর্ট ফর্ম গ্রহণযোগ্য নয়। তো তুমি যদি সাব লেখো তাহলে কিন্তু নম্বর কাটা যেতে পারে। তুমি পুরোটা লিখবে সাবজেক্ট, খবরদার কেউ সাব লিখবে না। সাব লেখাটা কিন্তু একটা ভুল এবং শিষ্টাচার বহির্ভূত একটি লেখা। সাব লিখবে না, সাবজেক্ট পুরোটা লিখবে। সাবজেক্ট লিখে আন্ডারলাইন করতে পারো। তারপর অ্যাপ্লিকেশন ফর ধরো ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। এই যে আমার মনে করো ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, এটা আমি লিখছি। এটা লিখতে গিয়ে আমি এক লাইনে কিন্তু লিখতে পারিনি, আমার একাধিক লাইনের প্রয়োজন হয়েছে। যদি এমনটি হয়, তোমার একাধিক লাইনের প্রয়োজন হয়, তাহলে তুমি এই কোলনের বাম পাশে আসবে না, কোলনের ডান পাশে থাকবে সাবজেক্ট লেখার ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, তাহলে কিন্তু আমি কি করেছি, আমি কোলনের বাম পাশে কিন্তু আসি নাই। কেমন? আচ্ছা আচ্ছা, তারপর দেখো ডিয়ার স্যার,
ডিয়ার স্যার লিখে কমা দিবা, বা শুধু স্যারও লিখতে পারো। আচ্ছা, তারপরে উইথ ডিউ রেসপেক্ট বা যে যেভাবে পড়েছো সেইভাবে তোমার লেখা শুরু করবে। প্রথম প্যারায় আমি আমার সমস্যার উল্লেখ করব, দ্বিতীয় প্যারায় আমি মে আই দেয়ার ফর বা উইথ আই দেয়ার ফর প্রেয়ার হোপ দ্যাট এইভাবে দিয়ে, বা উইথ দেয়ার ফর প্রেয়ার হোপ দ্যাট এভাবে দিয়ে আমি আমার অ্যাপ্লিকেশনটিকে উপস্থাপন করব যে আপনি আমার আবেদনটি মঞ্জুর করবেন এবং এভাবে এভাবে আমাকে বাধিত করে রাখবেন। তারপর আসো, তারপরে শেষকালে তোমার পরিচয়টা দিবা যে ইয়োর অবিডিয়েন্টলি, তোমার নামটা ধরো লিখলা, তারপরে হচ্ছে তোমার পরিচয়টা দিলা, ক্লাস, তারপর শেষকালে অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস অফ। এই বিষয়গুলোকে মেনটেন করতে হবে। আবার একটু বলি, প্রথমত ডেট, কার কাছে তুমি আবেদন করছো, তারপরে হচ্ছে তুমি কলেজের নাম, তারপর হচ্ছে ঠিকানা, এটা আমি মেনটেন করলাম। সাবজেক্টের জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা সাব কখনো লিখবা না, সবাই সাবজেক্ট লিখবা। শুধু সাব লিখলে কিন্তু নম্বর কাটা যেতে পারে। ডিয়ার স্যার লিখে একটা কমা দিবা, কারণ এটা একটা সম্বোধন পদ। কাউকে সম্বোধন করলে বা স্যালুট করলে আমাদেরকে কমা দিতে হয়, কাউকে ভোকেটিভ কেস ইউজ করলে। তো এখানে স্যারকে আমি স্যালুট করেছি, তো এখানে একটা কমা দিবা। এরপর উইথ ডিউ রেসপেক্ট, ভিতরের যে লেখা তোমরা যেটা যে অ্যাপ্লিকেশন যে বই থেকে মুখস্থ করেছো না কেন সেটা মাঝখানে ইনপুট করবে। এরপরে শেষে তোমার পরিচয়টা দিবে। তো এই হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মূল বিষয়। এখন অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে তোমাদের অনেক প্রশ্ন তৈরি হয়। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাপ্লিকেশন এক পাতায় লিখতে হয়। এক পাতায় লিখলে ভালো হয়, লিখলে ভালো হয়, তবে 2 পাতায় লিখলে সমস্যা নেই। 2 পাতায় লিখলে সমস্যা নেই। মনে করো যাদের ফন্ট একটু বড়, লেখার সাইজ একটু বড়, অক্ষর একটু বড় হয়, তো তারা যদি মনে করো এক পাতায় ধরাতে না পারো, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। এখানে তোমাদের কোনো নম্বর কাটা হয় না। তোমাদেরকে 2 পাতায় তুমি লিখতে পারবা, অবশ্যই লিখতে পারবা। তবে 2 পাতা লেখার ক্ষেত্রে একটা শিষ্টাচারের ব্যাপার আছে। ধরো আমি তোমাদেরকে যদি বলি, ধরো এইটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা। এখন এই পরীক্ষার খাতায় তুমি অ্যাপ্লিকেশনটা যদি এমনটি যদি করো, তুমি বাম পাশের পাতা দিয়ে তুমি এখান থেকে লেখা শুরু করলা, তারপর তুমি ডান পাশে লিখলা। মানে এক কথায় তোমার অ্যাপ্লিকেশনটা যাতে স্যারে একবারে দেখতে পারেন, ওনার যাতে তোমার উল্টাইয়া দেখা না লাগে, এরকম উল্টাই যাতে না দেখা লাগে, তুমি জাস্ট এইভাবে যদি লেখা, এইখান থেকে লেখা শুরু করলা, এইখানে এসে শেষ করলা। এক পাতার ভিতরে যদি লেখো তাহলে ভালো হয়। মানে 2 পাতায় কিন্তু ইউজ করছো, বাট এক দেখায় যাতে স্যার দেখতে পারে, বাম পাশ থেকে লেখা শুরু করে ডান পাশে শেষ করছো। যদি 2 পাতায় লিখতে চাও তাহলে এইভাবে লিখলে ভালো হয়, তবে কোনো নির্ধারিত নিয়ম নাই যে তোমাকে এইভাবে লিখতে হবে। তো আমি কি বলছি যে অ্যাপ্লিকেশন এক পাতায় লিখলে ভালো হয়, তবে 2 পাতায় লিখলে সমস্যা নেই। 2 পাতায় লিখলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন, স্যার অ্যাপ্লিকেশন কয় পাতায় লিখবো। আশা করি এই প্রশ্নের উত্তরটি পেয়েছো। দ্বিতীয়ত তোমরা একটা প্রশ্ন করে থাকো, স্যার অ্যাপ্লিকেশন লেখার সময় আমাদের খাতায় কি মার্জিন থাকবে? হ্যাঁ, অবশ্যই মার্জিন থাকবে। অ্যাপ্লিকেশন লেখার সময় বাম পাশে মার্জিন থাকলে সমস্যা নেই। বাম পাশে মার্জিন থাকলে সমস্যা নেই। তোমরা অনেকে প্রশ্ন করে থাকো, স্যার আমি তো খাতায় প্রথমেই মার্জিন টেনে নেই। হ্যাঁ, মার্জিন তো অবশ্যই টানবে। খাতায় যখন তুমি প্রথম পেয়েই তো তুমি পুরো খাতায় মার্জিন করবা। এখন তুমি কোন পাতায় অ্যাপ্লিকেশন লিখবা, সেই পাতায় মার্জিন থাকবে কি থাকবে না, এ প্রশ্ন তোমাদের করার দরকার নেই। মার্জিন তো থাকবেই। খাতায় মার্জিন না থাকলে লেখা তো শ্রুতিমধুর, মানে কি বলে, দৃষ্টি ভালো দেখার মতো হবে না আর কি। তোমার কি বলে যে, ঠিক আছে। তো স্যার অ্যাপ্লিকেশন তো সবসময় আসে না, এই কথাটা কে বলছে তোমাকে? অ্যাপ্লিকেশন সবসময় আসে না, অ্যাপ্লিকেশন সবসময় আসে না, এটা কে বলছে তোমাকে? আচ্ছা, এটা অ্যাপ্লিকেশনটা অবশ্যই আসে। অ্যাপ্লিকেশন আসবে না মানে? অ্যাপ্লিকেশন তো অবশ্যই আসবে। তো এটা হচ্ছে কথা। আর হচ্ছে অ্যাপ্লিকেশন সম্পর্কে তোমাদের আর কি প্রশ্ন আছে, তোমরা কি বলতে চাও? প্রিয় স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনার ক্লাসগুলো করে পাশ করেছি আলহামদুলিল্লাহ। মেঘলা আকাশ, গত বছরের স্টুডেন্ট, থ্যাংক ইউ মেঘলা। আচ্ছা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর কারো অ্যাপ্লিকেশন সম্পর্কে কারো কোনো প্রশ্ন? তো তোমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, অ্যাপ্লিকেশন কত পৃষ্ঠায় লিখতে হয় সেটা আমি তোমাদের উত্তর দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই উত্তরটা পেয়েছো। আচ্ছা, আমি জানি এই প্রশ্নটা সবার কাছ থেকে আসবে, তার জন্য আমি বললাম, স্যার সাবজেক্টটা এক লাইনে শেষ না হয় প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। আমি তো এক লাইনে শেষ করতে পারি নাই, আমি যে নিচে নিচে লিখছি, তোমরা দেখো। আচ্ছা, অ্যাপ্লিকেশন এটা, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু প্রাসঙ্গিক কমেন্ট করার চেষ্টা করবে। মানে হচ্ছে
প্রাসঙ্গিক কমেন্ট মানে হচ্ছে যে কমেন্টগুলো সবাই আর কি ফলো করতে পারে, বা আমাদের টপিকের উপর যে আলোচনা আছে সেই আলোচনার উপর যদি তোমরা কমেন্টটা করো তাহলে অনেক ভালো হয়। কেমন, যে তোমরা মনে করো অনেক সময় বিক্ষিপ্ত তোমার কমেন্ট করে থাকো, সেটা না করে তোমরা প্রাসঙ্গিক কমেন্ট করবে, ভালো হবে। তো অ্যাপ্লিকেশনে আমরা কিছু কিছু বিগত বছরের প্রশ্ন একটু দেখি যে অ্যাপ্লিকেশনের কি কি প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। এরপর আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো কোনগুলো তোমরা মূলত এই পরীক্ষার বা তোমাদের পরীক্ষার জন্য পড়বে। 2023 সালের অ্যাপ্লিকেশনটা কি এসেছিল আমরা একটু পড়ি। আচ্ছা, এখানে কি বলেছে 2023 সালে যে অ্যাপ্লিকেশনটা এসেছিল। আচ্ছা, রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ আ সিভি, মানে জব অ্যাপ্লিকেশন দিয়েছিল। তো জব অ্যাপ্লিকেশন এক ধরনের অ্যাপ্লিকেশন, চাকরির দরখাস্ত, যেটা তোমাদের এটা আমি শিখিয়েছি। তোমাদের আমি যে তোমাদের রেকর্ডেড ক্লাস দিয়েছি, রাইটিং ক্লাস 4 নম্বরে দেখবা, রাইটিং ক্লাস 4 আমি তোমাদেরকে এই সিভি রাইটিংটা শিখিয়েছি। তোমরা যারা সিভি রাইটিং এর ক্লাসটি করোনি, তোমরা রাইটিং ক্লাস 4 দেখে নেবে, বা আমার সাজেশন বইয়ের তোমার পেজ নম্বর, সাজেশন বইতে তোমার পেজ নম্বরে তোমরা যদি অ্যাপ্লিকেশনের নিয়মটা দেখো, শর্ট টেকনিক বা অ্যাপ্লিকেশনের লেখার সংক্ষিপ্ত নিয়ম, যেটা সহজ নিয়ম, এটা পেজ নম্বর 110-এ আছে। তোমার এই সিভি লেখার নিয়ম পেজ 110-এ আছে বইয়ের। তোমরা সেখান থেকে সেই শর্ট টেকনিকটা পড়ে নেবে, যেটা একটা সিভি পড়ে যে কোনো সিভি তুমি বানায় লিখতে পারবা। রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ আ সিভি টু দ্য ডিরেক্টর অফ অ্যান ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ফর দ্য পোস্ট অফ এ সিস্টেম অ্যানালিস্ট। একজন সিস্টেম অ্যানালিস্ট সম্পর্কে একটা আবেদন করো। এটা দিয়েছিল তোমার কি বলো 2023 সালে। তোমাদেরকে এক্ষেত্রে একটা পরামর্শ আমি দিতে পারি যে তোমরা অ্যাপ্লিকেশন এবং লেটার এই দুটোর মধ্যে যদি জব অ্যাপ্লিকেশনটা আসে, জব অ্যাপ্লিকেশনটা তোমরা কি করবে, তোমরা বাদ দিয়ে লেটারটাকে চুজ করতে পারো। কারণ জব অ্যাপ্লিকেশনে কিন্তু প্রচুর লেখা, 8 মার্কের জন্য দেখা যায় তোমার 30 মিনিট লাগবে, এমন এত লেখা। তার থেকে বরং লেটারটা তখন ভালো হবে। আচ্ছা, তো লেটার দিয়েছিল, রাইট এ লেটার টু ইউর ফরেন ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান কমপ্লিটিং গ্রাজুয়েশন। যেহেতু 2023 সালে তোমার সিভি রাইটিংটা এসে গেছে, তো আমরা বলতে পারি তোমাদের 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের তো 24 সালে পরীক্ষা হতে যাচ্ছে 22 অক্টোবর 2025-এ। তো তোমাদেরকে সিভিটা মোটামুটি না আসার সম্ভাবনা বেশি, যেহেতু তোমার 2023 সালে সিভি এসে গেছে। সিভি বলতে এক ধরনের জব অ্যাপ্লিকেশন, ওটাও অ্যাপ্লিকেশন। আচ্ছা, 2022 সালে কি অ্যাপ্লিকেশন এসেছিল আমরা যদি দেখি, তোমরা এখানে খেয়াল করো 2022 সালের প্রশ্নটা। আচ্ছা, 2022 সালে প্রশ্ন করেছে, সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ ডব্লিউ কলেজ। ধরো তুমি ডব্লিউ কলেজের ছাত্র, তাহলে কিন্তু তোমার কলেজের নামটা উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমার কলেজের নাম কি বলো, ডব্লিউ কলেজ। আচ্ছা, ফাইন। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ। তোমার কলেজের প্রিন্সিপাল সাহেবের কাছে একটা অ্যাপ্লিকেশন করো, রিকোয়েস্টিং হিম টু ইনক্রিজ ই লার্নিং ফ্যাসিলিটিস। তোমাদের অ্যাপ্লিকেশন লেখার যে দ্বিতীয় নিয়মটা আমি পড়াইছিলাম, আমার বইতে তুমি পাবে শর্ট টেকনিক, তোমার হচ্ছে ইনক্রিজিং ফ্যাসিলিটিস বিষয়ক 108 নম্বর পেজে। তোমাদের আমি রাইটিং ক্লাস 2-তে এটা আলোচনা করেছিলাম। ইনক্রিজিং ফ্যাসিলিটি বাড়ানো বিষয়ক যে কোনো অ্যাপ্লিকেশন একটা পড়ে যাতে সব লিখতে পারো, আমি তোমাদের সেটা ক্লাসে দিয়েছি এবং আমার এই বইতেও আছে। তোমরা সাজেশন বই যারা নিয়েছো পেজ নম্বর 108-এ দেখবে, অথবা আমাদের রাইটিং ক্লাস 2-তে আমি এটা তোমাদেরকে শিখিয়েছিলাম। তো এটা লেখার ক্ষেত্রে অবশ্যই তোমার কলেজের নামটা হবে ডব্লিউ কলেজ। এখানে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো কলেজের নামটা দিতে পারবে না, তোমাকে এখানে ডব্লিউ কলেজের নামটা দিতে হবে। তো আমাদের যেহেতু 2022 সালে ইনক্রিজিং বিষয়ক একটা এসেছে, তো তোমাদের নর্মাল অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা বেশি। তোমাদের জব অ্যাপ্লিকেশন বা চাকরির দরখাস্তটি না আসতেই পারে, সিভিটা তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। 2021 সালে যে প্রশ্নটি এসেছে সেটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, 2021 সালে কি আসছিল দেখো 5 দাগে। আবার 21 সালে কিন্তু আবার সিভি দিয়েছিল, মানে ওই জব অ্যাপ্লিকেশন দিয়েছিল। রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ এ রিজিউমি, মানে একটা তোমার হচ্ছে ওই সিভি আর কি। সিভি এটাকে আমেরিকান ভাষায় রিজিউমি বলে, তো বা আর ব্রিটিশ ভাষায় বলে বায়োডাটা, একই জিনিস। তো একটা জীবন বৃত্তান্ত সহ টু দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ এ প্রাইভেট ইউনিভার্সিটি ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। একজন প্রশাসনিক অফিসার হিসেবে তোমাকে একটা চাকরির দরখাস্ত লিখতে বলেছে। তো এটা জব অ্যাপ্লিকেশন এসেছে। তো একটা জব অ্যাপ্লিকেশন পড়লে সবই লেখা যায়। তোমরা এসএসসিতেও পড়েছো এটা, তোমরা এটা অবশ্য নতুন না, তোমাদের এসএসসিতে জব অ্যাপ্লিকেশন পড়া আছে। তো তোমরা যারা জব অ্যাপ্লিকেশন লিখতে পারো এসএসসিতে, সেটা যারা অ্যাপ্লিকেশন প্রস্তুতি নিতে চাও তো নিতে পারো। আমার মনে হয় তোমাদের জব অ্যাপ্লিকেশনটা অতটা গুরুত্বপূর্ণ নয়,
তোমাদের জন্য নর্মাল অ্যাপ্লিকেশনটা বেশি গুরুত্বপূর্ণ, তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী। আচ্ছা, এরপর আসো। আচ্ছা, তারপরে 2019 সালে কি আসছিল, 2019 সালের প্রশ্নটা দেখি। 2019 সালে আসছিল, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সেটিং আপ অ্যান ইংলিশ ডিবেটিং ক্লাব। এটা আসছে ইংলিশ ডিবেটিং ক্লাব সম্পর্কে। তো এটা তো আরো সহজ হলো, তোমরা সেটিং আপ সম্পর্কিত একটা অ্যাপ্লিকেশন পড়লে সব লেখা যায়, সেটা তোমাদেরকে আমি পড়াইছি। তো সেটা নিশ্চয়ই সবাই পারবে। আচ্ছা, আর একটু পিছনে যদি যাই, 2018 সালের প্রশ্ন আমি এখানে দিয়েছি না দেইনি? তো আমি এবার তোমাদেরকে অ্যাপ্লিকেশনের সাজেশনটা দিই, তোমরা কোন কোন অ্যাপ্লিকেশন গুলো পড়বে। আমি যে তোমাদের সাজেশনটা দিয়েছি সেই সাজেশন থেকে তোমাদেরকে একটু দাগাই আমি দিচ্ছি কোনগুলো মূলত অ্যাপ্লিকেশন তোমরা পরীক্ষার জন্য পড়বে। আচ্ছা, ঠিক আছে। কমেন্ট কি দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা আচ্ছা, কই অ্যাপ্লিকেশন, এখানে দেখো সাজেশনটা যে তোমাদের দিয়েছি সেই সাজেশন থেকে আমি দাগাই দিচ্ছি। তোমার এখানে আমি টোটাল 10টা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। তো প্রথমত এখান থেকে আমরা গুরুত্বপূর্ণভাবে পড়বো হচ্ছে, আমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিসেবে পড়বো প্রথমত ইনক্রিজিং ফেসিলিটি। এটা গুরুত্বপূর্ণ যে ফেসিলিটি বাড়ানো বিষয়ক, তোমার একটা পড়ে যাতে তুমি সবগুলো লিখতে পারো সেইগুলো। এরপরে হচ্ছে তোমরা পড়বা হচ্ছে সিকিং পারমিশন, মানে পারমিশন বিষয়ক তোমার, যেমন আচ্ছা ইনক্রিজিং ফেসিলিটিটা বোঝাই, সেটা হচ্ছে যেমন ধরো কমন রুমের ফেসিলিটি বাড়াতে হবে। তোমার কলেজে একটা কমন রুম আছে কিন্তু কলেজ রুমের মানটা ততটা ভালো না, তো এখন তুমি কিভাবে কলেজ রুমের মানে কলেজ কমন রুমের কোন কোন ফেসিলিটি গুলো বাড়াতে হবে। ধরো তোমার কিছু ফ্যান দরকার, কিছু টেবিল দরকার, কয়েকটা ম্যাগাজিন দরকার, এরকম করে যে সকল ফেসিলিটিকে ইনক্রিজ করতে হবে সেটা তুমি লিখে দেবে। তোমার বইয়ের যে 108 নম্বর পেজে ইনক্রিজিং ফেসিলিটি বিষয়ক তোমাদের অ্যাপ্লিকেশনের শর্ট টেকনিক শিখিয়েছে, যে একটি ইনক্রিজিং ফেসিলিটি বিষয়ক লিখলে পড়লে তুমি সবগুলো লিখতে পারবে। সেখানে তোমার জাস্ট যেখানে ফেসিলিটি গুলোর অপশন আছে সেখানে ফেসিলিটি গুলো লিখে দিলে তোমার একটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে, গেল এটা। বা লাইব্রেরি বা কম্পিউটার ক্লাব, এটা গুরুত্বপূর্ণ, এটা সবাই পড়বে। 5 নম্বর হচ্ছে সিকিং পারমিশন বিষয়ক। ধরো স্টাডি ট্যুরের জন্য তোমার প্রিন্সিপাল বরাবর কাছে একটা সাহায্য বা তোমার পারমিশন চেয়ে আবেদন করবে। স্টেজিং এর ড্রামা, নাটক মঞ্চস্থ করা, অথবা ব্লাড ডোনেশন প্রোগ্রাম, রক্তদান কর্মসূচি আয়োজনের জন্য তোমার প্রিন্সিপাল স্যার বরাবর একটি আবেদন করবে, তার পারমিশন প্রয়োজন। সেই পারমিশন বিষয়ক যদি অ্যাপ্লিকেশন আসে তোমরা সেটা পড়বে। তারপর 6 দাগটা অর্থাৎ সেটিং আপ বিষয়ক, এটা পড়বে। এই তিনটা হচ্ছে সবাই পড়বেই পড়বে। এরপরে তোমরা পাশাপাশি আরো দুটো তোমরা যদি পড়তে চাও বা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমি বলতে পারি, সেটা হচ্ছে তোমার 7 নম্বর ইউজিং মাল্টিমিডিয়ান ক্লাসে মাল্টিমিডিয়া ব্যবহার করার জন্য, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে পাশাপাশি তোমরা পড়তে পারো এই ক্লিনিং ক্যাম্পাস, এটা বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন। ক্লিনিং ক্যাম্পাস মানে ক্যাম্পাস পরিষ্কার করা। তোমার ডেঙ্গুর আক্রমণে আমাদের ক্যাম্পাসটা অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে, তো ডেঙ্গুর আক্রমণে আমাদের ক্ষতি হতে পারে, এই যেহেতু বর্ষার মৌসুম। তো এইভাবে করে একটা অ্যাপ্লিকেশন লিখবা যেখানে তোমার ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ক্লিনিং ক্যাম্পাস পরিবর্তন বিষয়ক একটি অ্যাপ্লিকেশন তোমাদের লিখতে হতে পারে। তো এই যে 5টি অ্যাপ্লিকেশন তোমরা দিলাম, পাশাপাশি জব অ্যাপ্লিকেশনটা পড়ে রাখতে পারো, যেহেতু জব অ্যাপ্লিকেশনটা আসছে না ইদানিং, তোমাদের না আসার সম্ভাবনা বেশি। তবে তারপরে যেহেতু জব অ্যাপ্লিকেশন তোমরা আগে পড়েছো, ক্লাস 10-এ 9-10-এ পড়েছো, তাই একটু রিভাইজ করে যেতে পারো। জব অ্যাপ্লিকেশন উইথ সিভি দিয়ে জব অ্যাপ্লিকেশন লেখা, এটাও এক ধরনের অ্যাপ্লিকেশন, এটা আলাদা কিছুই না, জাস্ট একটা অ্যাপ্লিকেশন আর কি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কোনো কথা আছে তোমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে, কথা বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো আমরা একটু ক্লিয়ার লিখতে পারি বা নেক্সট লিখতে পারি, তাহলে আমি পরবর্তী অংশে যাব। আর যদি তোমার অ্যাপ্লিকেশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তোমরা একটু আমাকে করতে পারো। তোমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে সেটা আমাকে বলতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমাকে নেক্সট বলো, তাহলে আমরা নেক্সটে চলে যেতে পারি। আচ্ছা, 3 নম্বরটা আমার বইতে অনেক বড়। 3 নম্বরটা কি বলো? 3 নম্বরটা সেটিং আপ। আচ্ছা, বড় হলে তো ভালো, বড় পড়তে হবে। আচ্ছা, এরপরে কি বলেছো? আচ্ছা, ক্লিনিং ক্যাম্পাসও বড়। হ্যাঁ, ক্লিনিং ক্যাম্পাস পড়তে হবে। স্যার হোয়াটসঅ্যাপের SMS আপনি দেখেন না? না, আমি দেখি না, আমার একজন অ্যাডমিন আছে, সে দেখে।
আচ্ছা 6 নম্বরটা একটু বুঝিয়ে দেন। 6 নম্বরটা হচ্ছে সেটিং আপ বিষয়ক। ধরো সেটিং আপ বিষয়কটা বলতে কি, প্রশ্ন করেছো তোমার হচ্ছে কে, আচ্ছা সুবর্ণা রানী প্রশ্ন করেছো। সেটিং আপ বিষয়ক অর্থাৎ একটি কম্পিউটার ক্লাব স্থাপন করা অথবা যে কোনো কিছু সেট আপ করা, ক্যান্টিন সেট আপ করা বা ডিবেটিং ক্লাব বা ওয়াইফাই জোন সেট আপ করা। কলেজে কোনো একটা বিষয় নেই, তুমি সেই বিষয়টাকে সেট আপ করবে, সেটা কমন রুম হতে পারে, ক্যান্টিন হতে পারে, লাইব্রেরি হতে পারে, বা যে কোনো কিছু একটা সেট আপ করা। কম্পিউটার ক্লাব হতে পারে, ডিবেটিং ক্লাব হতে পারে, স্পিকিং ক্লাব হতে পারে, লিটারেরি ক্লাব হতে পারে, এটসেট্রা। আচ্ছা ঠিক আছে, 3 নম্বর পড়তে হবে না? হ্যাঁ 3 নম্বর কোনটা? 3 নম্বরটা হচ্ছে হ্যাঁ হেল্পিং ফ্লাড এফেক্টেড পিপল। এটা এটা পড়তে পারো, তবে আমি মোটামুটি গুরুত্বের সাথে বলতেছি, তো 5টা বলেছি, 5টার ভিতরে যে 5টা গুরুত্বপূর্ণ বাকিগুলো পড়লে ভালো হয়। আচ্ছা আপনি বইয়ের 108 নম্বর পেজ দেখো, 5-6 বা 108 নম্বর পেজ দেখো। লেটার কি সবসময় থাকবে? লেটার থাকে, সবসময় লেটার থাকে। আচ্ছা এক পেজের বাইরে চলে যায় তবে অন্য পাশে লিখতে পারবো, এটা সেটা বলেছি আমি, 2 পেজে লেখা যাবে। ক্লিনিং ক্যাম্পাস আপনার বইয়ে কোন নাম্বারে পড়তে হবে? ক্লিনিং ক্যাম্পাস, ক্লিনিং ক্যাম্পাস আমি বইয়ের পেজ নম্বর বলে দেবো, তাই? আচ্ছা ঠিক আছে, ক্লিনিং ক্যাম্পাস হচ্ছে পেজ নম্বর 113। ক্লিনিং ক্যাম্পাস হচ্ছে পেজ 113তে, দেখো 113তে 23 নম্বর পেজ, 23 নম্বর তোমার অ্যাপ্লিকেশনটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিচ্ছে। তো ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে সম্ভবত তোমাদের কথাবার্তা ক্লিয়ার। অ্যাপ্লিকেশন সম্পর্কে আর কারো কোনো কথা নেই। আচ্ছা এক পেজের বাইরে চলে যায় অন্য পাশে, আচ্ছা সেটা সীমা উত্তর দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা স্ক্রিনশট নেবো, একটু সাইড দেন। আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট নাও। 2 আর 6 তো স্যার একই লাগে। 2-6 না, 2-6 একই লাগবে কেন? দেখো 2-6 হচ্ছে ইনক্রিজিং ফ্যাসিলিটিস, আর এটা হচ্ছে তোমার সেটিং আপ। মনে করো এটা হচ্ছে সেট আপ করা, মনে করো কমন রুম নেই, এটা সেট আপ করতে হবে। আর এটা হচ্ছে সেট আপ করা আছে বাট ফ্যাসিলিটি কম, মানে কমন রুম আছে কিন্তু চেয়ার নাই, টেবিল নাই, সেটা বাড়াতে হবে। দুটো সেম না, কাছাকাছি। এক পেজে ভালো করে লিখলে কেমন মার্ক পাবো? এটা এটা পেজের উপর ভিত্তি করে মার্ক প্লাস মাইনাস হয় না, ঠিক আছে। আমি পেজের ব্যাপারটা প্রথমে আলোচনা করেছি, এক পেজে লিখলে ভালো হয়, তবে 2 পেজে গেলে কোনো সমস্যা হবে না। আচ্ছা তোমরা অনেকে ক্লিয়ার করে দিয়েছো, কারো যদি প্রশ্ন থাকে তোমরা একটু বলো। 7 নম্বরটা একটু বলেন। 7 নম্বরটা হচ্ছে ইউজিং মাল্টিমিডিয়া ইন ক্লাস, মানে ক্লাসে মাল্টিমিডিয়া ব্যবহার করা। মনে করো বর্তমান সময় ডিজিটাল যুগ, আমাদের শিক্ষকরা কি করেন না, অনেক ক্লাসে মাল্টিমিডিয়া ব্যবহার করেন না। তো মাল্টিমিডিয়া ব্যবহার করলে ক্লাসটা বেশি প্রাণবন্ত হয়, আকর্ষণীয় হয়, সেটা তৈরি করার জন্য তোমরা একটা অ্যাপ্লিকেশন করতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার আমাদের 8টায় ক্লাস হবে না, তোমাদের তো 8:30 ক্লাস দিয়েছি, ব্যাচের ক্লাস। 2-5 একই স্যার না, 2-5 একই হয় কিভাবে? এটা হচ্ছে ইনক্রিজিং ফ্যাসিলিটি বিষয়ক, এটা হচ্ছে সেটিং আপ বিষয়ক। এটা হচ্ছে তোমার ফ্যাসিলিটি বাড়াতে হবে, আর এটা হচ্ছে তোমার সেট আপ করতে হবে। এ দুটো এক হয় না, এটা আলাদা। স্যার লেটার আপনার বইয়েরটা পড়লেই হবে? হ্যাঁ অবশ্যই হবে, কেননা আমি তো হবে বলেই তো বইতে দিয়েছি। আচ্ছা আলিনুর রহমান আকন্দ বলেছো ইউজিং মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাস, এইটা একটু বলেন। ওই তো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি ব্যবহার করা, মানে তোমার ক্লাসরুমে মাল্টিমিডিয়া যাতে স্যারেরা ব্যবহার করেন এর জন্য একটি অ্যাপ্লিকেশন লেখা। আচ্ছা অ্যাপ্লিকেশন ক্লিয়ার, এখন লেটার গুলো দেন। আচ্ছা লেটার আগামী ক্লাসে আমরা একদিন একটা একটা টপিক করে পড়াচ্ছি, আমাদের প্রতিদিন একটা একটা টপিক করে আমরা সাজেশন দিচ্ছি এবং বিস্তারিত আলোচনা করছি। এরপর আমরা গুরুত্বপূর্ণ গ্রামার এবং প্যাসেজের কথা বলতেছি, কেমন? পরবর্তীতে যান, রাইট, আমরা এখন পরবর্তীতে যাচ্ছি। তাহলে অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের কথাবার্তা শেষ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস মানে গ্রামার গুলো আমি তোমাদেরকে মডেল থেকে পড়াচ্ছিলাম। তো আজকে আমরা মডেল নম্বর 1-এ চলে যাব সবাই। মডেল 1 গ্রামার রিভিউ 1, পেজ নম্বর বলে দিচ্ছি, তোমার পেজ বের করো সবাই। আমি গুরুত্বপূর্ণ গ্রামার গুলো তোমাদেরকে এখান থেকে একটু দাগাই দিচ্ছি বা করাই দিচ্ছি, তোমরা মডেল কোশ্চেন বের করো। আমি তোমাদের বইতে 45টি মডেল কোশ্চেন দিয়েছি, এই 45টি মডেল কোশ্চেন থেকে আমি কিছু প্রশ্ন দাগাই দিব, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। সো বিগত বছরে কিন্তু মডেল কোশ্চেন থেকে হুবহু কমন পেয়েছিল, অনেক প্রশ্ন কমন পেতেছিল, মোটামুটি পাস মার্ক মডেল থেকেই কমন পেয়েছিল। তো সেক্ষেত্রে তোমাদেরও বাধার সম্ভাবনা আছে, তাই তোমাদেরকে বলবো মডেল কোশ্চেন গুলো খুব ভালো করে দেখবে। 45টা মডেল কোশ্চেন আছে, সবগুলো হয়তো তুমি পড়তে পারবে না, আমি গুরুত্বপূর্ণ গুলো তোমাদেরকে দাগাই দেব। তোমরা পেজ নম্বর 143 বের করো, আমাদের সাজেশন বইয়ের পেজ নম্বর 143। 143 থেকে তোমরা 1 নম্বর মডেল থেকে তোমাদেরকে একটু করতে দিচ্ছি, প্রথমে তোমরা একটু করো, এরপর আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। পেজ 143 সবাই বের করো।
গ্রামার রিভিউ 1, আমি এখানে প্যাসেজ দেই নাই, শুধু গ্রামার দিয়েছি। 45 মার্কসের গ্রামারের ভিতর এই মডেলগুলো থেকে বা এই রিভিউ থেকে তুমি নিজেকে যাচাই করবে। তুমি যদি এই 45 মার্কসের ভিতরে 25-এর কম পাও, তাহলে কিন্তু তুমি রেড জোনে আছো, তোমার খবর আছে। ঠিক আছে, রেড জোনে আছে এটা বলা যায়। গ্রামারে যদি 25-এর কম পাও, মনে করো এখন প্র্যাকটিস করছো এবং তুমি 45-এর ভিতর দেখতে পাচ্ছ যে আমি 25 পাচ্ছি না, 25-এর কম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তোমার প্রস্তুতি নিয়ে খুব ভালোভাবে ভাবতে হবে। আল্লাহ না করুক তোমার হয়তো খারাপ ফলাফল চলে আসতে পারে। মানে এটা আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি যে পাশ করতে হলে মোটামুটি গ্রামারে 25 পেলে ভালো হয়, রিস্ক কমে যায়। 25-এর কম হলে কিন্তু একটা পুরা ঝামেলা হয়ে যায়। মানে অনার্সের পড়াশোনাটাই হচ্ছে গ্রামার ভিত্তিক পড়াশোনা, গ্রামারে বেশি ফোকাস করতে হয়, গ্রামারে বেশি গুরুত্ব দিতে হয়। তো আমরা আজকে যে রিভিউটা পড়াচ্ছি এর ভিতরে দেখি আমরা 25-কে ক্লোজ করতে পারি কিনা, সেটা আমাদের টার্গেট। সো সবাই আমরা শুরু করি। আজকের আমার গ্রামার রিভিউ থেকে 25-কে ক্লোজ করতে পারি কিনা সেটা আমরা চেষ্টা করব। তো দেখো, প্রথমেই সেন্টেন্স কারেকশন রয়েছে। সেন্টেন্স কারেকশন থেকে তোমাদেরকে 7টি প্রশ্ন আছে, তোমাদেরকে আমি সময় দিচ্ছি। তোমরা 3 মিনিটের ভিতর খাতায় একটু লিখে করে ফেলো, অথবা কমেন্টে উত্তর করতে পারো, তোমাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। দেখো তো তুমি কয়টা পারো। এখানে 7টাই পারতে হবে এমন কোনো কথা না, তোমাকে লিখতে বলেছে এনি 5, যে কোনো 5টি। তো তুমি যে কোনো 5টা পারলেও হবে। দেখো তো 5টা অ্যাটলিস্ট পারো কিনা, অ্যাটলিস্ট 5টা তুমি পারো কিনা, সবাই একটু দেখো অ্যাটলিস্ট 5টা তোমার হয় কিনা কারেকশন। আমি 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিট সময়ের ভিতর সবাই একটু করে ফেলো। তিন মিনিট সময় দিচ্ছি আমি, 3 মিনিট সময়ের ভিতর সবাই একটু করে ফেলো। আচ্ছা, তোমাদের অপেক্ষা করছি, তোমাদের 3 মিনিটের মধ্যে তোমরা সবাই একটু করে ফেলো। আমি যে গ্রামার গুলো মডেল কোশ্চেন থেকে করাচ্ছি, আমি বারবার বলছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে এগুলোকে দেখবে। আচ্ছা, তো তোমরা এটা এগুলো করতে থাকো, ফাঁকে একটা অ্যাড দিয়ে ফেলি। যারা এখনো পর্যন্ত এই সুপারশট বুস্টার সাজেশনসটি সংগ্রহ করোনি, তোমরা 1 সপ্তাহ সময় যদি এই সাজানো গোছানো সাজেশনসটি পড়তে পারো, তোমরা নিশ্চিত পাস করে যাবে। তোমরা ডিসকাউন্ট মূল্যে এই মুহূর্তে তোমরা 0184385236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তোমরা এই সাজেশনটি অর্ডার করতে পারো। দ্রুততর সময়ে তোমরা হাতে পেয়ে যাবে। স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে তোমার হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো তোমরা এটা হোয়াটসঅ্যাপে SMS করতে পারো সাজেশনটি অর্ডার করার জন্য। সাজেশনসটা তোমার এখান থেকে কমন পাবে তুমি, এবং অল্প পড়েই যাতে তুমি পাস করতে পারো সেভাবে সাজেশন সাজানো রয়েছে। তো যাই হোক, তোমরা অ্যাডটা দিয়ে ফেললাম, তো এর পাশাপাশি তোমরা এই প্রশ্নগুলো করে ফেলো সবাই। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের একটু কমেন্ট পড়া উচিত। কি বলছে কমেন্টে? স্যার আমার তো অন্য বই, প্যাসেজটা একটু দেন। বিথিরানী আপু, আপনার দৃষ্টি আকর্ষণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আশরাফুল কি বলছে? অফুরন্ত আশা, অফুরন্ত আশা, থ্যাংক ইউ তোমাকে, দারুণ একটা কমেন্ট বলেছো। আচ্ছা, তোমার আম্মুকে আমার সালাম দিও। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে কমেন্ট করলে দেখেন না, কমেন্ট পড়ানোর সময় করলে দেখি না। আচ্ছা, সাইড দেন স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ, 7 নম্বর কি আপনার দেওয়া প্রথম অ্যাপ্লিকেশন একটা? হ্যাঁ, সেটাই, ঠিক আছে। ঠিক আছে। তারপরে জান্নাতুল ফেরদৌস বন্যা উত্তর করে ফেলেছো, 5টা পেরেছো কিনা? জান্নাতুল, তোমার কিছু ভুল আছে, ভুলগুলো সঠিক করে আপনার সাজেশন। আচ্ছা স্যার, আপনার সাজেশন নেই হচ্ছে, অ্যাপ্লিকেশন গুলো মেলে না কেন জানি, মানে কেন মেলে না বলো তো? সাজেশন তুমি, আমি দাগ নম্বর বলে দিই, তুমি যদি না ধরতে পারো আমি দাগ নম্বর বলে দিই তোমার প্রবলেম হলে। স্যার বোর্ড পড়লে হবে না? হ্যাঁ, বোর্ড পড়লে তো অবশ্যই, বোর্ড পড়লে কমপ্লিট হবে, বোর্ড পড়তে হবে, কিন্তু বোর্ডের পাশাপাশি আমাদের টেস্ট পেপারস সলভ করতে হবে। এই যে যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো টেস্ট পেপারস থেকে বিশ্লেষণ করা প্রশ্ন। আচ্ছা, প্যাসেজ গুলো একটু দিয়েন। হ্যাঁ, প্যাসেজ আমি ধারাবাহিকভাবে ক্লাস দিব, তোমরা সবাই করে ফেলো।
আপনি যে ক্লাস প্ল্যান করেছেন ওই রুটিনটা দেখতে চাই। আচ্ছা, আমি কালকেও দেখাচ্ছি, আবার দেখাবো, দাঁড়াও আমি এগুলো একটু করাই নেই, তারপর যাচ্ছি। তো উত্তরগুলো মিলিয়ে দিচ্ছি, সবাই একটু দেখো কার কটা হলো। প্রথম প্রশ্নটি আছে, দেখো যে আই ক্যান নট হেল্প টু লাভ। এটার ব্যাপারটা হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে রুল নম্বর 18-তে আমি পড়িয়েছিলাম যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পর মাইন্ড ওর এর পর মূল ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে আই ক্যান নট হেল্প টু লাভ না বলে লাফিং, আমি না হেসে পারি না। বিষয়টা হচ্ছে ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তো টু প্লাস ভার্ব বাদ দিয়ে তোমার ভার্বের সাথে আইএনজি করতে হবে। টু লাভ না বলে লাফিং, আই ক্যান নট হেল্প লাফিং। আচ্ছা ফাইন। বি নম্বর, জন হ্যাজ গন টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। জন গত পরশু সিঙ্গাপুর গিয়েছিলেন। ইয়েস্টারডে কথাটা থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমাদের সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট বসবে। প্রথমে সাবজেক্ট, তারপরে V2 মানে ভার্বের পাস্ট টেন্স প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। কিন্তু আমাদের যে বাক্যটি দেওয়া রয়েছে এই বাক্যটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে নেই, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। গঠনটা খেয়াল করো, জন হচ্ছে সাবজেক্ট, হ্যাজ গন তো হ্যাজ প্লাস V3, তারপরে অবজেক্ট বা এক্সট্রা যে কথাগুলো রয়েছে অ্যাডভার্ব, সেগুলো টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে যেতে হবে, যার গঠনটা হচ্ছে জন হ্যাজ গন না বলে ওয়েন্ট, এটা বাদ দিয়ে ওয়েন্ট টু সিঙ্গাপুর দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে। শেষ। সি নম্বর বাক্যটি তোমাদেরকে অনেকবার করানো হয়েছে। বাক্যের মাঝখানে যদি WS কোশ্চেন থাকে তাহলে আমাদেরকে পরবর্তী যে অংশটা রয়েছে সেই অংশটায় গঠনটা হবে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এটার অ্যান্সারটা হবে ডু ইউ নো, তুমি কি জানো। হোয়েন, তারপরে আগে সাবজেক্ট আসবে, আগে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে ভার্বটা আসবে উইল, তারপর বাকি অংশ কাম। হোয়েন হি উইল কাম, তুমি কি জানো সে কখন আসবে। তারপর আসো ডি নম্বর, হাসান টোল্ড মি আ লায়ার। হাসান আমাকে একজন মিথ্যাবাদী বলেছিল। কাউকে কোনো কিছু বলে ডাক দিলে আমাদের কল ভার্বটি বসাতে হয়। তাহলে হাসান কল্ড মি আ লায়ার, হাসান আমাকে একজন মিথ্যাবাদী বলেছিল। তারপর ই নম্বর, হি ইজ ইল ফর 3 days। সে 3 দিন ধরে অসুস্থ রয়েছে। ভালো কথা, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু ভার্বটি যদি বি ভার্ব হয় তাহলে শুধু হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে, আইএনজিটা বসে না। কাজেই এটার আনসারটা হবে হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ রয়েছে ফর 3 days। এখানে ফর 3 days কথাটা রয়েছে, তার জন্য হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা। কিন্তু ভার্বটা যেহেতু বি ভার্ব, সেক্ষেত্রে আইএনজিটা বসবে না, শুধু হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। হি হ্যাজ বিন ইল ফর 3 days। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এফ নম্বর, আই প্রেফার রিড দ্যান রাইট। আমি পড়াকে বেশি পছন্দ করি লেখার তুলনায়। প্রেফার দিয়ে দুটি কাজের পার্থক্য প্রকাশ করলে প্রেফারের পর দুটো কাজের সাথে আইএনজি বসবে, মাঝখানে টু বসবে, এরকম ব্যাপারটা। আই প্রেফার রিডিং টু রাইটিং। আই প্রেফার রিডিং টু রাইটিং। আমি রিডিংটাকে প্রেফার করি রাইটিং এর তুলনায়। তো দুটি কাজের পার্থক্য, দুটি কাজের সাথে আইএনজি, মাঝখানে একটা টু বসে। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমাদের প্রেফার পর্যন্ত ঠিক লিখতে হয়, দেন দুটি কাজকে খুঁজে বের করতে হয় যে কোন দুটি কাজের মধ্যে পার্থক্য প্রকাশ করেছে, সেই দুটি কাজের সাথে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তো আই প্রেফার রিডিং টু রাইটিং, আমি রিডিংটাকে বেশি পছন্দ করি রাইটিং এর তুলনায়। জি নম্বর, 10 years আর আ লং টাইম। 10 বছর অনেক সময়। টাকার পরিমাণ, দূরত্বের পরিমাণ,
সময়ের পরিমাণ যত বেশি হোক না কেন সেটা সিঙ্গুলার হয়ে থাকে। টাকার পরিমাণ যেমন 20,000 টাকা, অনেকগুলো টাকা, বাট ইজ বসবে, 20,000 টাকা ইজ আ হিউজ মানি। আবার সময়ের পরিমাণ যেমন 20 ইয়ার্স, আর এ লং টাইম হবে না, ইজ এ লং টাইম হবে। সময়ের পরিমাণ দূরত্বের পরিমাণ যেমন 30 মাইলস, আর এ লং ডিস্টেন্স হবে না, ইজ এ লং ডিস্টেন্স। টাকার পরিমাণ, সময়ের পরিমাণ, দূরত্বের পরিমাণ সবসময় সিঙ্গুলার। কাজেই 10 ইয়ার্স ইজ আ লং টাইম। তোমরা আমাকে কমেন্ট করতে পারো তোমাদের 5টা হয়েছে কিনা বা তোমাদের কয়টা হলো, দেখি একটু তোমাদের কার কটা হলো। আমি পরবর্তী আইটেমে চলে যাব, বা কারো কোনো প্রশ্নের সমস্যা আছে কিনা, কোন একটা সমস্যা একটু কমেন্টে আমাকে ড্রপ করতে পারো, আমি তোমাদেরকে উত্তরটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কোনটা তোমার বোঝা নাই। আচ্ছা, গুড। 5টা হয়েছে কার কার, দেখো তোমাদের কার কার 5টা হয়েছে বা 5টার বেশি হয়েছে। মডেল কোশ্চেন গুলো অবশ্যই করবে, যাদের প্রস্তুতি মোটামুটি একটু কমপ্লিট হয়েছে তোমরা অবশ্যই এখন মডেল কোশ্চেনে চলে যেতে পারো। আমি 45টা মডেল কোশ্চেন দিয়েছি, এই 45টা মডেল কোশ্চেন যতদূর পারো চেষ্টা করো। আমি গুরুত্বপূর্ণ গুলো তোমাদেরকে দাগাই দাগাই করাবো, অসুবিধা নেই, তবে চেষ্টা করো তোমরা যে যতদূর পারো চেষ্টা করবে সবাই। আচ্ছা, ঠিক আছে। বিটা একটু বোঝান, মোহাম্মদ নাইম বলেছে বিদাকটা একটু বোঝান। বিদাকটাই কি বলেছে? আচ্ছা, বিদাকটা মোহাম্মদ নাইম দেখো গঠনটা রয়েছে কি বলো, প্রেজেন্ট পারফেক্টের, কিন্তু তোমাকে পয়েন্টিং ওয়ার্ডস দিয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সের। তাহলে তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। পাস্ট ইনডিফিনিট গঠনটা হ্যাজ গন নয়, ওয়েন্ট, মানে ভি2 বসে, তার জন্য হ্যাজ গন থেকে ওয়েন্ট বসবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী আইটেমের দিকে যাচ্ছি, কেমন? আচ্ছা, ঠিক আছে। কি বলছে হাসানের এখানে হি দিলেন কেন? ও, আমি কি হি দিয়েছি? ওটা আমি ভুলে দিয়েছি, অন্যমনস্ক হয়ে গিয়েছি, মানে খেয়াল ছিল না। আমি এটা হি দিব কেন, এটা তো হাসান দিব আমি। আচ্ছা, এটা তো হাসান দিব, সরি, হাসান কল্ড মি, টোল্ডের জায়গায় কল্ড হবে, কল্ড মি। ঠিক আছে, ঠিক আছে। কামস লিখলে হবে কি এ নম্বরে? না না, কামস লিখতে হবে কেন? বি নম্বরটা একটু বলেন। বি নম্বরটা বলে দিয়েছি, এ নম্বরটা একটু বলেন। এ নম্বরটা হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝালে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে হি হ্যাজ বিন ইল ফর 3 days। এরপর আসো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এরপর রিঅ্যারেঞ্জ, তোমরা এই থেকে দেখো তো এখানে 6টা রিঅ্যারেঞ্জ আছে, এখান থেকে তোমরা যে কোনো 5টা পারো কিনা তোমরা একটু চেষ্টা করো। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিট সময় দিচ্ছি। আচ্ছা, আমি একটু বাংলা তোমাদেরকে বলে দেই, তোমাদেরকে একটু হেল্প করে দেই, তোমরা যাতে ভালো পারো। তোমরা বাংলা আমি একটু দিয়ে দিই, তোমরা এর ফাঁকে করে ফেলার চেষ্টা করো যদি পারো তোমরা। প্রথম বাক্যটা আছে হচ্ছে কি সুন্দর একটি ফুল, কি সুন্দর একটি ফুল, এটা বিস্ময়বোধক বাক্য। আচ্ছা, আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা, আমাদের উচিত আমাদের দেশের জন্য, আমাদের দেশের জন্য, দেশের জন্য ভালোবাসা থাকা উচিত, ভালোবাসা থাকা উচিত, আমাদের দেশের জন্য ভালোবাসা থাকা উচিত। আচ্ছা, তারপর হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা একটি অভিশাপ, বিশাল অভিশাপ। অতিরিক্ত জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যা একটি বিরাট অভিশাপ, অতিরিক্ত জনসংখ্যা একটি বিরাট অভিশাপ। এরপর আসো যে দুঃখের প্রয়োজনীয়তা মধুর, দুঃখের প্রয়োজনীয়তা মধুর, মানে আমাদের জীবনে দুঃখের প্রয়োজন রয়েছে, প্রয়োজনীয়তা মধুর। এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট নাটকে তোমার উইলিয়াম শেক্সপিয়ারের নাটক অ্যাজ ইউ লাইক ইট এর একটি ডায়লগ। আজকাল মেধা পাচার একটি বিরাট সমস্যা, আজকাল মেধা পাচার একটি বিরাট সমস্যা। আচ্ছা, শেষেরটা বাংলা হচ্ছে কি বলে যে শেক্সপিয়ার হচ্ছে সারা পৃথিবীতে একজন জনপ্রিয় নাট্যকার হিসেবে পরিচিত। এটা লিখলাম না, এটা মুখে বলে দিলাম, তোমরা সবাই করে ফেলো। 2 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা,
নুরুন্নবী হোসেন বলছে 24 তারিখের আগে একটাও পারতাম না, আলহামদুলিল্লাহ এখন হচ্ছে। ধন্যবাদ নুরুন্নবী, সুন্দর ভাবে কমেন্ট করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা যারা সাজেশনটি সংগ্রহ করতে চাও, আমি একটু অ্যাড দিই। তোমরা ওই 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে ফেলতে পারো। তোমরা দ্রুততর সময়ে এটা যদি নিতে চাও, সাজানো গোছানো একটি প্রস্তুতি নিশ্চিত করতে হলে তোমরা এটা সংগ্রহ করতেই পারো। আর যারা ব্যাচে আছো এই মুহূর্তে, তোমরা যারা শেষ মুহূর্তে চাও যে ব্যাচে ভর্তি হতে চাই ডিসকাউন্ট প্রাইসে, তোমরা ব্যাচেও ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো, যে কটা দিন আছে এই আর কি। তো ঠিক আছে, আমি উত্তরগুলো মিলিয়ে দেবো, তোমরা সবাই একটু দেখো কার কটা হলো। বাংলা লেখা ছাড়া কয়টা পারবা? একটু বাংলা করে দিলাম তোমাদের সুবিধার জন্য, যে তোমরা দেখি কি করো আর কি। প্রথম পক্ষটা দেখো, চেষ্টা করো পারো কিনা। তোমরা যারা এখনো পর্যন্ত লাইভটাকে শেয়ার করো নাই, সবাইকে অনুরোধ করবো তোমরা লাইভটাকে একটু শেয়ার করে দাও। তোমার একটা শেয়ারের কারণে আরো অনেক স্টুডেন্ট হয়তো কানেক্টেড হবে। সো সবাইকে আমি অনুরোধ করছি লাইভটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য। ঠিক আছে, প্রথমে যেটা হবে সেটা হচ্ছে কি সুন্দর একটি ফুল। আমরা এই জাতীয় বাক্যকে হোয়াটে, আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স তো লিখবো হচ্ছে তোমার হোয়াটে, প্রথমে হোয়াট, তারপর হচ্ছে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর একটি ফুল। তোমরা পরীক্ষায় বাংলা অর্থটা নিজের মধ্যে আগে আবিষ্কার করবে, তারপরে আমরা চেষ্টা করবো সাজানোর। রিয়ানেজের 7টি নিয়ম পড়িয়েছি, 7টি নিয়ম পড়লে মোটামুটি যথেষ্ট। তোমাদের ক্লাস করিয়েছি আমি, 7টা নিয়ম তোমরা পড়বে, দ্যাটস এনাফ। সেটা থেকে প্র্যাকটিস করবে। মূলত অর্থটাকে আগে আবিষ্কার করতে হয়। আগে সাবজেক্ট খুঁজে বের করো, উই। ভার্ব খুঁজে বের করো। রিয়ানেজে ভার্ব খুঁজে বের করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আগে অক্সিলারি ভার্ব কোনটা সেটা। তো এখানে অক্সিলারি ভার্ব আছে শুড, তারপরে আমাদের মূল ভার্ব নিতে হবে। এখানে মূল ভার্বটা হচ্ছে হ্যাভ। হ্যাভ যদি অক্সিলারি, কিন্তু এখানে মূল ভার্ব হিসেবে কাজ করেছে। উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত, কি থাকা উচিত? লাভ, ভালোবাসা থাকা উচিত। কিসের জন্য? ফর আওয়ার কান্ট্রি, ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে তোমার অতিরিক্ত জনসংখ্যা একটি বিরাট সমস্যা। তাহলে ওভার পপুলেশন ইজ আ গ্রেট কার্স, এটা রয়ে গেল, সরি, ইজ আ গ্রেট কার্স। অতিরিক্ত জনসংখ্যা একটি বিশাল অভিশাপ। তোমরা এই মডেল কোশ্চেন গুলো করতে গিয়ে যদি 25-এর বেশি পাও, তাহলে বুঝতে হবে তুমি তোমার প্রস্তুতিটা যথেষ্ট ঠিক আছে। যারা 25-এর কম পাও, তাহলে বুঝতে হবে তাদের কিন্তু এখনো রেড জোনে আছো তোমরা, তোমাদের প্রস্তুতি নিয়ে ভালো করে ভাবতে হচ্ছে। এটা দুইভাবে করা যায়। এটা তুমি দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট এটাও বলতে পারো, বা বলতে পারো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের প্রয়োজনীয়তা মধুর। এটা হচ্ছে তোমার একটা প্রবাদ বাক্য বা একটা নাটকের লাইন। নাটকের লাইনটা প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইট নাটকের একটি লাইন। 2 নম্বর হচ্ছে টুডে, আগে অ্যাডভার্বটা বসালাম টুডে। টুডে, আচ্ছা সাবজেক্ট হচ্ছে কি বলো? ব্রেন ড্রেন। টুডে ব্রেন ড্রেন, ভার্ব হচ্ছে ইজ। ব্রেন ড্রেন ইজ আ গ্রেট প্রবলেম, ইজ আ গ্রেট প্রবলেম। টুডে ব্রেন ড্রেন ইজ আ গ্রেট প্রবলেম, আজকাল মেধা পাচার একটি বিশাল সমস্যা। আমাদের দেশের ভালো ভালো মেধাগুলো বিদেশে চলে যাচ্ছেন। আচ্ছা, তো তারপরে বাক্যের সাবজেক্ট আসবে আগে শেক্সপিয়ার।
শেক্সপিয়ার, ভার্ব হচ্ছে তোমার ইজ, তারপর হচ্ছে দা মোস্ট, শেক্সপিয়ার ইজ দ্য মোস্ট পপুলার, আচ্ছা আচ্ছা শেক্সপিয়ার ইজ নোন অ্যাজ, আচ্ছা এটা মোস্ট হবে না, আগে আগে হবে নোন অ্যাজ, ইজ নোন অ্যাজ, শেক্সপিয়ার ইজ নোন, কই এই যে নোন, তারপর অ্যাজ আসবে, নোন অ্যাজ পরিচিত কি হিসেবে, অ্যাজ দ্য মোস্ট পপুলার ড্রামাটিস্ট, আবার আছে ওয়ার্ল্ডও আছে, যাই হোক, তো শেক্সপিয়ার ইজ নোন অ্যাজ মোস্ট পপুলার ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, অনেক বড় একটি বাক্য হয়ে গেল, এটা বোধহয় অনেকেরই হয়নি, দেখো মিলাইতে পারছো কিনা, শেক্সপিয়ার ইজ নোন অ্যাজ কি বলে মোস্ট পপুলার ড্রামাটিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, দেখো অনেক বড় একটা বাক্য হয়ে গেল, তোমরা পারছো কিনা এই করতে, বা তোমাদের পাঁচটা হয়েছে কিনা অ্যাটলিস্ট তোমরা সবাই দেখো। স্যার আপনার ক্লাস করলে 7 ক্লাসগুলো কোশ্চেন কমন পাওয়া যাবে নাকি এগুলো শুধু এনইউ এর জন্য? হাবিবা জাহান, তোমরা যারা 7 কলেজে পড়ো, 7 কলেজে যারা পড়ো, তোমাদের 7 কলেজের প্রশ্ন পড়বা না, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়বা, তোমাদের 7 কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 90% কমন দেওয়া হয়, তোমাদেরকে যারা 7 কলেজে পড়ো, তোমাদের সাজেশন একটাই, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন পড়ো, তুমি পাশ করবা, তোমার আর কিচ্ছু পড়া লাগবে না, তুমি 2007 থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সবগুলো পড়ে যাও, তুমি পরীক্ষা কমন পাবা। 7 কলেজে যারা পড়ো তাদের জন্য একমাত্র সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো পড়বা। 7 কলেজ মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফলো করে সব সময়, ঠিক আছে। এবার টুডেটা শেষে দিলে হবে কিনা? হ্যাঁ অবশ্যই হবে, আরিয়ান জবের শেষে দিতে হবে। সকালে করে বিকালে ভুলে যাচ্ছে, যার কিভাবে অনুশীলন করলে মনে থাকবে? এই যে আমি মডেল কোশ্চেন গুলো করাচ্ছি, এই মডেল কোশ্চেন গুলো বারবার নিজের মধ্যে নিজে পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে সলিউশন মিলিয়ে নিজেকে ঠিক করবে, কেমন? তাহলে তোমার সকালে পড়ে যে বিকালে ভুলে যাওয়ার একটা প্রবণতা, এটা খুবই স্বাভাবিক। অনার্সে পড়ো, অনেকদিন পর পড়ো, সকালে পড়ে বিকেলে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। এই যে আমি মডেল কোশ্চেন গুলো করাচ্ছি, এটা যে কত গুরুত্বপূর্ণ, কতটা ইফেক্টিভ, সেটা তুমি পরে বুঝতে পারবা। এই যে দেখো মডেল কোশ্চেন গুলো তুমি পড়ছো, প্র্যাকটিস করছো, তাহলে কিন্তু তোমার এই যে বিভিন্ন সময় পড়েছো, সেটা এই যে কিন্তু তোমার রিভাইজ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে আরো প্র্যাকটিসের দিকে নিয়ে যাই, কারণ বেশি বুড়ো কথা বলার দরকার নাই, এখন টাইম কম, কাজ বেশি, সময় কম, কাজ বেশি। আমাদের ডব্লিউএস কোশ্চেনটা করে ফেলো, সবাইকে 3 মিনিট সময় দিচ্ছি, ঝটপট তোমরা করে ফেলো, এবং চেষ্টা করো যে এই তোমার ডব্লিউএস কোশ্চেনে এই 7টার ভিতর কমপক্ষে 5টা আমি পারি কিনা, সবাই করে ফেলো দ্রুত। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা এই সুপার শর্ট বুস্টার সাজেশনসটি সংগ্রহ করতে চাও, তোমরা অতি সত্ত্বর যোগাযোগ করতে পারো, যে নম্বরটা রয়েছে সাজেশনস নিতে, শর্ট সাজেশন নিতে। তোমার শর্ট সাজেশনের জন্য 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। অত্যন্ত তোমার কি বলে সাশ্রয়ী মূল্যে তুমি এই মুহূর্তে এটা সংগ্রহ করতে পারবে। খুব দ্রুততর সময়ে তোমার স্ট্রিট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে দেওয়া হয়, তোমার গিয়ে আনতে হবে না, তোমাকে মানে পৌঁছে দিয়ে আসা হবে। সো তুমি তোমার টেনশন নেই আর কি, খুব দ্রুততর সময় এটা নেওয়ার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করতে পারো। আমি তোমাদের 3 মিনিট সময় দিয়েছি, 3 মিনিট সময়ের ভিতরে তোমরা এই প্রশ্নগুলো সবাই করে ফেলো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। ঠিক আছে স্যার, আমি গ্রামার গুলো রুল মনে রাখতে পারি না, আপনি যখন বুঝিয়ে দেন সব বুঝতে পারি, পরে আর পারি না। এর জন্য প্রচুর মেহেজাবেন, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করা দরকার। এই যে প্র্যাকটিস গুলো আমি দিচ্ছি, এগুলো করবে। আমি 3 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু প্যাসেজ মানে এদিকে মনোযোগ দিয়ে সবাই করে ফেলো। স্যার প্যাসেজ দিলেন না তো? প্যাসেজ তো আমি রেকর্ডেড ক্লাস দিব, প্যাসেজ করতে গেলে অনেক সময় লাগে, তো গ্রামারে একটু বেশি ফোকাস করতে চাচ্ছি, এর জন্য গ্রামারটা মূলত তোমাদেরকে দিয়েছি আমি।
ঠিক আছে। আচ্ছা, এটা হন্তেই বলেছে স্যার রাইটিং পার্ট মুখস্থ হয় না। শারমিন, শেষ মুহূর্তে তো মুখস্থ করতে হবে, দরকার হরলিক্স খেয়ে মুখস্থ করো, তারপরও করতে হবে, মুখস্থ করতে হবে আর কি। হ্যাঁ, করে ফেলো সবাই। ঠিক আছে, দেখছি। আচ্ছা, ঠিক আছে। প্যাসেজ দাগিয়ে দেবো ইম্পর্টেন্ট গুলো, প্যাসেজ। হ্যাঁ, আমি প্যাসেজের উপর ক্লাস দেবো, আস্তে আস্তে রেকর্ডেড ক্লাস দিব, সেগুলো পড়বা। রিয়ারেন্স কি রিপিট হয়? হ্যাঁ, অবশ্যই রিয়ারেন্স তো রিপিট হওয়ার মতন একটা আইটেম, রিয়ারেন্স অবশ্যই রিপিট হয়। তো দেখো উত্তরগুলো সবাই। ডব্লিউএস কোশ্চেন করার জন্য আমাদের যে কাজটি করতে হয়, প্রথমে একটি প্রশ্ন করতে হয়, প্রশ্ন করে যে উত্তরটি পাই সেটা বাদ দিতে হয়। এরপর আমাদেরকে সাজাতে হয় প্রথমে ডব্লিউএস কোশ্চেন, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন আমাদের। থ্যাংক ইউ কাশেম আলী। কাশেম আলী প্রথম ক্লাস করছো, আচ্ছা। আমাদেরকে ডব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদেরকে প্রথমে ডব্লিউএস করতে মানে প্রশ্ন করতে হয়। যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, টু কালেক্ট সাম বুকস, কিছু বই কেনার উদ্দেশ্যে। এখানে আমরা দুটি তথ্য বাদ দিতে পারি। প্রথমত, কোথায় গিয়েছিলাম? টু দ্য লাইব্রেরি। সেক্ষেত্রে টু দ্য লাইব্রেরি এই তথ্যটি বাদ দিয়ে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি বলো? আমরা এই টু দ্য লাইব্রেরি, কোথায় গিয়েছিলাম, টু দ্য লাইব্রেরি, এটা হোয়ার দিয়ে প্রশ্ন করতে পারি। আবার কেন গিয়েছিলাম, টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য প্রকাশ করে। তো সেক্ষেত্রে টু প্লাস ভার্ব বাদ দিয়ে আমি হোয়াই দিয়ে প্রশ্নটা করতে পারি। তো তোমার ইচ্ছা, তুমি যেটা দিয়ে করতে চাও সেটা করতে পারো। তো তুমি এখানে কোনটা দিয়ে করবে? তুমি যদি মনে করো হোয়ার দিয়ে করো, তাহলে হোয়ার দিয়ে করতে পারো। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে তোমার হচ্ছে হোয়ার দিয়ে করো। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার গেল, তারপর অক্সিলারি ভার্ব ওয়েন্ট রয়েছে। তোমরা জানো যে ভি টু থাকলে ডিড বসাতে হয়, তাহলে ডিড, সাবজেক্ট আই থেকে ইউ। তো তিনটা কাজ আমার হয়ে গেল। ডব্লিউএস মানে তিনটা কাজ, প্রথমে ডব্লিউএস, অক্সিলারি, সাবজেক্ট, তিনটা কাজ হয়ে গেলে কেল্লা পথে হয়ে গেল। তো হোয়ার ডিড ইউ হয়ে গেছে। তার বাকি অংশ ওয়েন্ট, আমরা তো টু দ্য লাইব্রেরি লিখবো না, কারণ এটার উপর প্রশ্ন করেছি, যেটার উপর প্রশ্ন করবো ওটা বাদ। তো বাকি রইলো কি বলো? ওয়েন্ট টু কালেক্ট সাম বুকস। তো গো টু কালেক্ট সাম বুকস লিখবো আমরা, কারণ জানি ডিড বসালে কি হয়, ডিড বসালে ভি টুটা ভি1 হয়ে যায়। তো গো টু কালেক্ট সাম বুকস, গো টু কালেক্ট সাম বুকস, শেষ। এরপর অথবা এটাকে তোমরা যদি কেউ প্রশ্ন করতে চাও, কেন লাইব্রেরিতে গিয়েছিলাম? কিছু বই সংগ্রহ করার উদ্দেশ্যে। তো কেন অর্থ হয়, তারপর হচ্ছে ওয়েন থেকে ডিড, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ গো টু দ্য লাইব্রেরি। দেখো তো কে কোন ভাবে করেছো, হলো কিনা। তোমার 5-এ 5 পেতে হবে, এটা হচ্ছে মূল কথা, যে যেভাবে করো। 2 নম্বর প্রশ্নটা, আচ্ছা। জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, জন কিটস ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। আমরা এটা দুই ভাবে করতে পারি। প্রথমত 7 নম্বর সূত্র অনুসারে শুধু সাবজেক্টে থেকে ডব্লিউএসটা বসিয়ে দিলে হয়ে যায়। তো সেক্ষেত্রে যেহেতু জন কিটস একজন ব্যক্তি, আমরা হু দিয়ে করতে পারি, শুধু হু বসিয়ে দিলেই হয়। তো সেক্ষেত্রে বলতে পারো যে হু ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে কে জন্মগ্রহণ করেছিল, এটা বললেই হয়। অথবা তুমি যদি মনে করো ইন ইংল্যান্ড বাদ দিয়ে প্রশ্নটা করো, তাহলে তুমি হোয়ার দিয়ে প্রশ্নটা সেট করতে পারো। আমরা যখন কোনো ডান পাশের তথ্য দিয়ে ডব্লিউএস কোশ্চেন করি, প্রথমে ডব্লিউএস কোশ্চেন নিতে হবে হোয়ার, 2 নম্বরে আমাদের অক্সিলারি নিতে হবে, অক্সিলারি কি আছে, ওয়াজ আছে। 3 নম্বরে সাবজেক্ট, সাবজেক্ট সাহেব হচ্ছে জন কিটস। তারপর বাকি অংশ রইল কি, শুধু বর্ন রইল, বর্ন ইন ইংল্যান্ড, শুধু বর্ন, কারণ ইন ইংল্যান্ডের উপর প্রশ্ন করেছি, ওটা বাদ। হোয়ার ওয়াজ জন কিটস বর্ন, জন কিটস কোথায় জন্মগ্রহণ করেছে। আবার একটু বোঝাই, প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়ার, অক্সিলারি ওয়াজ, সাবজেক্ট জন কিটস, বাকি অংশ বর্ন। সি নম্বর,
ইট উইল টেক 30 মিনিটস টু রিচ দেয়ার। সেখানে পৌঁছতে 30 মিনিট লাগবে। তুমি প্রশ্নটা করতে পারো কতক্ষণ লাগবে। তো কতক্ষণ ইংরেজি হচ্ছে হাউ লং, অথবা এখানে হাউ মেনি মিনিটসও বলতে পারো। আমি হাউ লং দিয়ে করছি। হাউ লং মানে কতক্ষণ, কতক্ষণ। তাহলে হাউ লং, অক্সিলারিটা হচ্ছে উইল, সাবজেক্টটা হচ্ছে ইট, বাকি অংশ টেক টু রিচ দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন। অথবা তুমি টু রিচ দেয়ার বাদ দিয়ে হোয়াই দিয়ে করতে পারো। কেন তোমার 30 মিনিট লাগবে? তাহলে হোয়াই, অক্সিলারি উইল, সাবজেক্ট ইট, বাকি অংশ টেক 30 মিনিটস। হোয়াই উইল ইট টেক 30 মিনিটস। দেখো তোমাদের হয়েছে কিনা, কে কিভাবে করেছো তোমরা সব একটু মিলিয়ে নাও। ডি নম্বর, উই ডিসলাইক হিম, আমরা তাকে অপছন্দ করি, ফর হিজ লেজিনেস, তার অলসতার জন্য। আচ্ছা, তুমি বলতে পারো কেন তাকে অপছন্দ করি, কেন? তো কেন মানে হচ্ছে হোয়াই। আচ্ছা, হোয়াই, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করতে পারি যে হোয়াই, অক্সিলারি ডিসলাইক, এটা ভি ওয়ান থাকলে ডু বসে। 3 নম্বর সাবজেক্ট উই থেকে ইউ হয় যায়, তোমরা জানো নিশ্চয়ই। হোয়াই ডু ইউ, বাকি অংশ ডিসলাইক হিম, শেষ। ডিসলাইক হিম প্রশ্নবোধক চিহ্ন। অথবা হিম বাদ দিয়ে হুম দিয়েও করা যায়, হিম বাদ দিয়ে হুম দিয়েও করা যায়। হিম বাদ দিয়ে, যেহেতু একটা অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিচ্ছ, সেটাও করা যায় যে হুম, অক্সিলারি ডিসলাইক থেকে ডু, সাবজেক্ট উই থেকে ইউ, বাকি অংশ ডিসলাইক ফর হিজ অনেস্টি, ফর হিজ লেজিনেস। তার অলসতার জন্য তুমি কাকে অপছন্দ করো? কি নম্বর, শি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল, উইথ হার মাদার, তার মায়ের সাথে। দুই ভাবে করা যায়। কোথায় গিয়েছিল? বাজারে। সেক্ষেত্রে হোয়ার দিয়ে প্রশ্নটা তৈরি করতে পারো। কার সাথে গিয়েছিল? তার মায়ের সাথে। সেক্ষেত্রে ব্যক্তিবাদ দিয়ে হুম দিয়ে প্রশ্ন করতে পারো। আমি যদি কোথায় দিয়ে প্রশ্নটা করি, মানে কোথায়, তো সেক্ষেত্রে হোয়ার, অক্সিলারি ভার্ব ভি2 থেকে ডিড, সাবজেক্ট শি, বাকি অংশ ওয়েন্ট না বলে গো উইথ হার মাদার। যদি তুমি হোয়ার দিয়ে প্রশ্নটা করো, কোথায় গিয়েছিল? তার মায়ের সাথে বাজারে গিয়েছিল, এটা একটা। অথবা সে কার সাথে বাজারে গিয়েছিল, থেকে অবজেক্ট পজিশন থেকে যখন কোনো ব্যক্তি বাদ যায়, হুম দিয়ে প্রশ্ন হয়। এখানে হুস মাদার দিয়েও হতে পারে, তবে হুম দিয়ে করলে ভালো হবে। হুম, অক্সিলারি ওয়েন্টের জন্য ডেট, সাবজেক্ট শি, বাকি অংশ গো টু মার্কেট। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবা। তোমার মার্কেট উইথটা দিতে হবে, উইথ কখনো বাদ যায় না, মানে তোমার ব্যক্তি দিয়ে প্রশ্ন করলে প্রিপোজিশন বাদ যায় না। আচ্ছা, দেখো এরপরে কি আছে, এফ নম্বর। এই প্রশ্নটা একটু কঠিন তোমাদের কাছে। আচ্ছা, হোয়েন হি কেম, যখন সে এসেছিল, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাইতেছিলাম। কখন ঘুমাইতেছিলাম? উত্তরটা হচ্ছে যখন সে এসেছিল। এখন মুশকিলটা হলো এই যে যখন সে এসেছিল, এই কথাটা যদি শেষের দিকে থাকতো তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো, কিন্তু এই তথ্যটা বাক্যের প্রথমেই আছে, এর জন্য আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। কখন এসেছিল, কখন ঘুমাচ্ছিলাম, যখন সে এসেছিল। তাহলে প্রথমে হোয়েন দিয়ে প্রশ্নটা করবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন আনো, কখন, হোয়েন। উত্তর হচ্ছে যখন সে এসেছিল, আমি তখন ঘুমাইতেছিলাম। এই বাক্যটা একটু কঠিন, তোমরা অনেকেই প্রশ্ন করবা স্যার বুঝি নাই, আবারও বুঝাই দেন। তো আমি প্রথম থেকে বুঝাই দিয়েছি, সবাই একটু দেখো। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, কখন ঘুমাইতেছিলাম, মানে কখন ঘুমাইতেছিলাম, যখন সে এসেছিল। তাহলে হোয়েন, হোয়েন দিয়ে প্রশ্ন করলাম, উত্তরটা হচ্ছে যখন সে এসেছিল। মানে এখন তোমার কাছে প্রশ্ন হইতে পারে স্যার হোয়েন দিয়ে প্রশ্ন করে আপনি হোয়েন বাদ দিচ্ছেন, মানে কি? এটা অর্থ অনুসারে বাদ দিয়েছি, ভালো করে খেয়াল করো। হোয়েন হি কেম, যখন সে এসেছিল, আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাইতেছিলাম। কখন আমি ঘুমাইতেছিলাম? যখন সে এসেছিল। তাহলে এই কথাটুকু আমরা উত্তর আসছে, উত্তরটা যেটুকু আসবে ডব্লিউএস কোশ্চেনে সেটুকু বাদ যায়। প্রশ্নটা করছি কি দিয়া? হোয়েন দিয়া। তাহলে প্রথমে ডব্লিউএস হোয়েন, তারপর অক্সিলারি ওয়াজ থেকে ওয়ার, কারণ সাবজেক্ট আইটা ইউ হয়ে যাবে। তো আমার তিনটা জিনিস মেনটেন হয়েছে, প্রথমে ডব্লিউএসটা হোয়েন, অক্সিলারিটা ওয়ার, সাবজেক্টটা আই থেকে ইউ, এরপর বাকি অংশ থেকে স্লিপিং। তাহলে হোয়েন ওয়ার ইউ স্লিপিং,
দেখো তো ধরতে পারছো কিনা। তারপরে আমরা জি নম্বরটা যদি দেখি, এটা গতকালকে বোধহয় করাইছিলাম। দ্য ফ্রেঞ্চ রিভলিউশন টুক প্লেস ইন 1789, ফরাসি বিপ্লব 1789 সালে সংঘটিত হয়েছিল। কখন সংঘটিত হয়েছিল? তাহলে হোয়েন দিয়ে প্রশ্নটি করবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়েন, অক্সিলারি ভার্ব টুক থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে বড় সাবজেক্ট দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। তাহলে হোয়েন, ডিড, দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, তিনটা জিনিস হয়ে গেল। প্রথমে ডব্লিউএস হোয়েন, অক্সিলারি টুক থেকে ডিড, সাবজেক্ট দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, বাকি অংশ টুক প্লেস না বলে টেক প্লেস। দেখো ডব্লিউএস কোশ্চেন হচ্ছে একটা যুদ্ধ আইটেম। যুদ্ধ মানে হচ্ছে অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে, স্যার এইটা এইভাবে হবে, স্যার ওইটা এইভাবে হবে। তো এইভাবে বিভিন্ন রকমের অনেকের প্রশ্ন থাকে। তো অনেকের কিন্তু সম্পূরক প্রশ্ন আছে, স্যার এইটা আমি এইভাবে করবো, স্যার ওইটা আমি এইভাবে করবো। তার জন্য অনেকভাবে করে দিলাম এবং বলে দিলাম কিভাবে বিকল্পভাবে হতে পারে। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমরা আরো কমপক্ষে 20 মিনিট ক্লাস করব। তো সবাই দেখো কার কোথায় প্রশ্ন আছে জিজ্ঞাসা করার দরকার হয় সেটা আমাকে করতে পারো। এফ নম্বরটা ভুলেছে। আচ্ছা দেখো হয়েছে কিনা তোমাদের। যে নম্বরটা হোয়েন ডিড ফ্রেঞ্চ রিভলিউশন, ঠিক আছে। আচ্ছা দেখো হয়েছে কিনা, ঠিক আছে। করে ফেলো সবাই, করে ফেলো। ঠিক আছে, মানে আমাকে বলে ফেলো তোমার কোনটা। স্যার কত নম্বর পেজ? এটা হচ্ছে পেজ নম্বর 143 পেজ। পেজ হচ্ছে বইয়ের 143, 143 পেজ। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করে ফেলতে পারো। যুদ্ধ জিততে পারলাম না কেন? 5টা তো হয়েছে। দেখো ইউ এর পরে ওয়াজ হবে না, না ইউর পরে ওয়ার হয়, ইউর জন্য ওয়ার হয়। আর কারো কোনো প্রশ্ন বোধহয় নেই। আমি সামনে চলে যাচ্ছি, আর্টিকেলে চলে যাচ্ছি। দেখো তারপর আমাদের 4 দাগে কি আছে? 4 দাগে আছে আর্টিকেল। তোমরা 4-5 দুটোই করে ফেলো, রাইট ফর্ম অফ ভার্বস এবং আর্টিকেল দুটোই করে ফেলো। দুটোই করে ফেলো। একটু কঠিন আছে বোধহয়, আনকমন আছে। দেখো আনকমন গুলো পড়াটা সব থেকে বেশি জরুরি, বিকজ হচ্ছে এই তথ্যগুলো যদি পরীক্ষায় এসে যায় তখন তুমি কি করবা। 4-5 সবাই করে ফেলো। আমি সময় দিচ্ছি 3 মিনিট, দুটো করার জন্য 3 মিনিট। জাস্ট শুধু উত্তরটা লিখতে হয় তো। 3 মিনিট সময় দিচ্ছি, সবাই করে ফেলো দ্রুত। আর্টিকেলটা দেখো, ফেরদৌসি ওয়াজ অন আ, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি গত বছর আসছিল নাকি? না বোধহয় গত বছর আসে নাই, তার আগের বছর আসছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো গত বছর না আসলে এবছর তোমাদের জন্য আসার মতো সম্ভাবনা রয়েছে। মডেল 1 থেকে এটা করতে দিয়েছি আমি তোমাদের। আমি যে মডেল কোশ্চেন গুলো দিয়েছি, 45টা মডেল কোশ্চেন দিয়েছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা টেস্ট পেপারসের সমন্বয়ে, বোর্ডের সমন্বয়ে, 7 কলেজের প্রশ্ন সবগুলো বিশ্লেষণ করে এখানে দেয়া হয়েছে। সো এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি দাগাই দাগাই যেগুলো পড়াচ্ছি এগুলো তোমরা পড়ে ফেলবে। আজকে আমি তোমাদেরকে পড়া দিয়ে দেবো, তোমাদেরকে 1 থেকে 3 মডেল দিয়ে দেবো। এর ভিতর থেকে তোমরা আনকমন কোশ্চেন গুলো বের করে আনবে। বের করে আমাকে আগামীকাল ক্লাসে বলবে, স্যার এইগুলো আনকমন ছিল, পড়াই দেন। আমি একটু দেখতে চাই তোমরা কে কে আনকমন প্রশ্ন মানে বাছাই করতে পারো, যে স্যার এইটা আনকমন, এটা আগে পড়ান নাই। ঠিক আছে, এটা আমাকে বলবা। তোমাদের যে ক্লাসগুলো আমি নিয়েছি বা দিয়েছি সেই ক্লাসগুলোর মধ্যে কোনটা কোনটা তোমার কাছে আনকমন বেঁধেছে 1 থেকে 3 মডেলের ভিতরে, সেটা আমাকে বলবা। তোমাদের সেটা পড়া দিয়ে দেবো আজকের ক্লাসে তোমাদের পড়া দিয়ে দেবো 1 থেকে 3 মডেলের ভিতর কোন কোন আইটেমগুলো তোমার কাছে আনকমন লেগেছে, আমি সেগুলো বুঝিয়ে দেবো। তো তোমরা এটা সবাই করে ফেলো 3 মিনিটের মধ্যে। আমি তোমাদের ডান লেখার অপেক্ষায় আছি, তোমাদের জন্য প্রতীক্ষা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা একেবারে প্রস্তুতি 0 লেভেলে আছে, খুবই এলোমেলো ভাবে আছো, তোমাদেরকে বলবো তোমরা আমার শর্ট সাজেশনটি সংগ্রহ করতে পারো। সংগ্রহ করে যদি এই যে কটা দিন আছে এই কটা দিন তুমি একটু বাসায় পড়ো, তাহলে নিশ্চিতভাবে তুমি পাস করে যাবে এবং অবশ্যই তুমি কমন পাবে শর্ট ভাবে। আর আমার যে ক্লাসগুলো আমি দিচ্ছি সেগুলো মিলিয়ে মিলিয়ে করলে তোমার কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আর যারা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ডিসকাউন্ট প্রাইসে ব্যাচে ভর্তি হতে চাও, ব্যাচে ভর্তি হওয়ার জন্য নক দিতে পারো। যে কটা দিন আছে তুমি প্রতিদিন যেহেতু 2টো করে ক্লাস নিচ্ছি, তো সেক্ষেত্রে বাকি দিনগুলোতে তুমি যদি এই ক্লাসগুলো করো তাতে তোমার কোর্সটা প্রায় কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ।
আর যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তো রেকর্ডেড আছেই। হ্যাঁ, 18টা ক্লাস হয়েছে, 19টা নাকি যেন বোধ হয় 19টা ক্লাস হয়েছে। আমরা 24 তারিখে শুরু করে দেখো আজকে 8 তারিখ, এর মধ্যে 19টা ক্লাস আমরা করে ফেলেছি, কারণ প্রতিদিন দুটি দুটি করে ক্লাস করাই। তো তোমরা সে ব্যাচেও ভর্তি হতে পারো। এখনো যেহেতু মাঝখানে প্রায় 12-13 দিন সময় আছে, প্রায় 20টার মতো ক্লাস পাবে, আরো বাকি আছে, সো সেখানে ভর্তি হয়ে যেতে পারো। আগে যে টাকা দিয়ে ভর্তি হয়েছিল এখন তো অবশ্য কম টাকায় ভর্তি হওয়া যাবে, যেহেতু ক্লাস হয়ে গেছে অনেকগুলো। তো তোমরা সেটা ভর্তি হতে পারো, করে ফেলো সবাই। এখানে আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্বস গুলো। আচ্ছা দেখো, আমি উত্তরগুলো আজকে ক্লাস করাবেন না? হ্যাঁ, তোমাদের ব্যাচের ক্লাস 8:30টায়, 8:30 এই ক্লাস বাদ দিয়ে যাব। তো দেখো কি বলছে 4 দাগে, ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ দা, কেন দা? সুপারলেটিভ ডিগ্রিটাকে সবসময় দা বসে। দেখো ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ দা, কেন দা বলো? গ্রেটেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রিটাকে সবসময় দা বসে। আচ্ছা, ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ পার্সিয়া। ফেরদৌসি হচ্ছেন ফার্সি সাহিত্যের বা পারস্য সাহিত্যের অন্যতম একজন বিখ্যাত কবি। হি রোট, তিনি লিখেছিলেন, দি শাহনামা, বিখ্যাত লেখকের লেখা কোনো বই, বিখ্যাত বই, বিখ্যাত বইয়ের আগে দি বসে। হি রোট দ্য শাহনামা, তিনি শাহনামা লিখেছিলেন ইন অনার অফ সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের সম্মানে। ইট ইজ অ্যান এপিক, এটা একটি মহাকাব্য। দেখো একটি, একটি অর্থে এ অথবা অ্যান বসে। ইট ইজ অ্যান এপিক, এটি একটি মহাকাব্য। দি সুলতান, নির্দিষ্ট করে সুলতানকে বুঝিয়েছে। সুলতানটি বা রাজাটি প্রমিস টু গিভ আ পিচ অফ, এক টুকরো গোল্ড দিতে চেয়েছিলেন, সোনা দিতে চেয়েছিলেন, ফর ইচ ভার্স, প্রতিটি কবিতার জন্য। আবার বলছি, এটা একটা বোর্ড কোশ্চেন অবশ্য, তবে খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফেরদৌসি থেকে রাইট ফর্ম অফ ভার্বস আসতে পারে, আবার যদি প্যাসেজ আকার দেয়, না হলে আর্টিকেল। মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা অনেক গুরুত্বের সাথে দেখবে। আবার বলছি, ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ দা, সুপারলেটিভ ডিগ্রিটাকে দা বসে, গ্রেটেস্ট পোয়েটস অফ পার্সিয়া। হি রোট দা শাহনামা, যেহেতু একটি একটি বিখ্যাত বই, বিখ্যাত বইয়ের আগে দা বসে। ইন অনার অফ সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের সম্মানে তিনি শাহনামা গ্রন্থটি রচনা করেছিলেন। ইট ইজ অ্যান এপিক, এটি একটি মহাকাব্য। দ্য সুলতান, সুলতান সাহেব, প্রমিসড হিম, তাকে প্রতিজ্ঞা করেছিলেন, টু গিভ আ পিচ অফ গোল্ড, এক টুকরো সোনা দিতে, ফর ইচ ভার্স, প্রতিটি কবিতার জন্য। আশা করি তোমাদের হয়েছে। এবার রাইট ফর্ম অফ ভার্বস এর দিকে যাই। রাইট ফর্ম অফ ভার্বস, দেখো প্রথম এ নম্বরটা কি বলছে, ইট ইজ হাই টাইম। তাহলে কমন প্রশ্ন, ইট ইজ হাই টাইমের পরে ভি টু বসে, তাহলে চেঞ্জ থেকে তোমাদের চেঞ্জড হবে, চেঞ্জ থেকে চেঞ্জড, চেঞ্জড, ভি টু, ইট ইজ হাই টাইমের পরে ভি টু বসে। মনে আছে নিশ্চয়ই, কমন বেঁধেছে এটা। বি নম্বর, দি অ্যারাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট বুক, এটা একটা বইয়ের নাম, যদিও নাইটস লেখা আছে, এটা দেখে যেন মনে হয় যেন অনেকগুলো বই, না, একটা বই এটা। সি নম্বর, উপমা ইজ ইউজ টু, শুধু ইউজ টুর পর ভি ওয়ান বসে, কিন্তু ইজ ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে সুইম থেকে সুইমিং। সুইমিং মানাটা এম কিন্তু দুইটা হবে, সেটা একটু খেয়াল করে দেখো। ডি নম্বর, ইফ আই ওয়ার আ ম্যাজিশিয়ান, আমি যদি একজন জাদুকর হতাম, এই ওয়ারটা হচ্ছে ভি টু, তো বাম পাশে ভি টু থাকলে ডান পাশে উড প্লাস ভি ওয়ান বসে, বা কুড প্লাস ভি ওয়ান বসে, তুমি যা বসাও। উড সলভ এভরিথিং, আমি সবকিছু সমাধান করে দিতাম, আমি যদি জাদুকর হতাম আমি সবকিছুই সমাধান করে দিতাম। ই নম্বর, আই ফাউন্ড হিম, ফাউন্ড একটা ভার্ব, হাইড একটা ভার্ব, একই বাক্যে দুটো ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসে, কাজেই হাইড থেকে
হাইডিং, এফ। ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটার আনসারটা হবে হ্যাজ বিন রেইনিং। কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, যেহেতু সিন্স মর্নিং রয়েছে, তোমরা এটা রুল নম্বর 4 পড়েছো, রাইট ফর্ম অফ ভার্বস রুল 4 আমরা এটা পড়িয়েছিলাম। জি নম্বরটা নতুন বাক্য, নতুন বাক্য, নতুন বাক্য, এটা আনকমন, এখনো পর্যন্ত পাওনি। কল্পনা প্রকাশ করলে, কল্পনা প্রকাশ করলে, কল্পনা প্রকাশ করলে বাক্যের প্রথমে ভিটু বসে। কল্পনা প্রকাশে বাক্যের প্রথমে ভিটু বসে। হ্যাভ আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো পাখা থাকতো রে, আমার যদি পাখির মতো পাখা থাকতো রে, এই যে আক্ষেপ প্রকাশ করেছে, এইটা কল্পনা প্রকাশে বাক্যের প্রথমেই ভিটু বসতে পারে। তো এখানে হ্যাভ থেকে হ্যাড, এরকম একটি অদ্ভুত বাক্য পরীক্ষায় আসতেই পারে, তোমরা খেয়াল করো। যদি এই বাক্যটি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে এই বাক্যটির উত্তরটা বলো, যে হ্যাভ আই বিন আ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম। বলো তো এটার অ্যান্সারটা কি হবে? আমি যদি ধনী লোক হতাম রে, বলো। আচ্ছা, এটা তো অনেকেই ধরতে পেরেছো, থ্যাংক ইউ। এটা একটু বলো তো তাহলে, আমাকে উত্তরটা আমাকে বলো, যে হ্যাভ আই বিন আ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম রে। একটু মিলিয়ে দেখো তো 25-এর ভিতরে তোমরা 45-এর ভিতরে 25 ক্রস করতে পেরেছো কিনা, 25 ক্রস করতে পেরেছো কিনা, তাহলে ধরতে হবে তোমার প্রস্তুতিটা অনেক ভালো আছে। আর যদি 25-এর কম হয় তাহলে বুঝি নাই। কল্পনা প্রকাশ করলে ভিটু বসে, বাক্যের প্রথমেই কল্পনা প্রকাশ করলে ভিটু বসে। তো এখানে হ্যাভ থেকে হ্যাড হবে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো পাখা থাকতো রে। হ্যাড আই বিন আ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম রে। হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম রে। বা যদি বলবে যে হ্যাড আই, যদি আরেকটা বলি যে হ্যাভ আই দ্য ম্যাজিক্যাল পাওয়ার, আমার যদি জাদুকরী শক্তি থাকতো রে, হ্যারি পটারের মতো। ম্যাজিক্যাল পাওয়ার, হ্যারি পটার সিরিজের যে জাদু আছে সেরকম যদি আমার জাদু থাকতো রে, তাহলে কি বলবা? হ্যাড আই দ্য ম্যাজিক্যাল পাওয়ার, আমার যদি জাদুর মতো শক্তি থাকতো রে। এই যে কল্পনা প্রকাশ করে আমাকে হ্যাড বসাতে হয়। তো তোমরা হয়েছে মোটামুটি ক্লিয়ার। এবার পাংচুয়েশন মার্কসটা করে ফেলো সবাই খুব দ্রুত। পাংচুয়েশন মার্কসটা দেখো কত পাও, 6 নম্বর। খুব দ্রুত, 2 মিনিট সময় দিচ্ছি। পাংচুয়েশন মার্কসটা করে ফেলো খুব দ্রুত। দেখো তো 6টা প্রশ্নে কত পেয়েছো তুমি, তারপরে। আচ্ছা, পাংচুয়েশন মার্কসটা করে ফেলো। তোমাদের কমেন্টগুলো একটু দেখি আমি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফানি কমেন্ট করেছে আয়ান আহমেদ রাতুল, মানে জাদুর মতো শক্তি থাকলে সে 10টা বিয়ে করত। আল্লাহ তোমাকে জাদুর মতো শক্তি দিক। আচ্ছা, এরপরে আছে কি 28 হয়েছে, সাবাস। সুইটি খানম, সাবাস। আচ্ছা, 25 পেরে গেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সীমা খাতুন, গুড গার্ল, ভালো মেয়ে। সবাই তো ভালো পারছে, কিন্তু ফেল করে কারা? ফেল করে তো যারা গ্রামার ভালো পারে না, তারা ফেল করে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আলিনুর। ঠিক আছে, 5টা 4টা হয়েছে। তোমরা এভাবে প্র্যাকটিস চালাই যাবা। শেষ মুহূর্তে তোমরা প্রস্তুতির জন্য যাদের অলরেডি কোর্স কমপ্লিট হয়ে গেছে বলা যায়, তারা কি করবা? তারা হচ্ছে মডেল কোশ্চেন গুলো খুব ভালো করে চালিয়ে যাবা। আর যাদের কোর্স কমপ্লিট হয়নি তারা মডেল কোশ্চেন গুলো করার পাশাপাশি বিগত কোন কোন আইটেমে এখনো প্রস্তুতি খারাপ আছে সেটা অবশ্যই তোমরা বাসায় দেখে নেবে, বারবার সেগুলোকে রিভাইজ করবে। আর যারা যারা অনলাইন ব্যাচে আছো তাদের তো শুরু থেকে শুরু করে আমি পড়াচ্ছি ধারাবাহিকভাবে, সেটা তোমরা অনলাইন ব্যাচে যারা আছো সেই ক্লাসগুলো তোমরা পাচ্ছ। তোমাদের যে আইটেমগুলো এখনো বাকি আছে সেগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে আমি ধারাবাহিকভাবে প্রথম থেকে শুরু করেই করাচ্ছি।
সেটা তোমরা পাবে। তো দেখো উত্তরগুলো মিলিয়ে নাও। প্রথমে হচ্ছে বাংলাদেশের বিটা বড় হাতের, বাংলাদেশ আচ্ছা বাংলাদেশ ইজ ফেমাস for two of its gifts of nature. বাংলাদেশ তার প্রকৃতির দুটি উপহারের জন্য বিখ্যাত। ওয়ান ইজ একটি হলো দ্য লংগেস্ট না দিনাই ইজ লংগেস্ট সি বিচ, লংগেস্ট বিচ, longest beach of Cox's Bazar and another এবং বাকিটা is the সুন্দরবন। স্যার এসটা বড় হাতের, আমি সুন্দরবনটা বোধহয় লেখানো হয় নাই, সুন্দরবনস আচ্ছা ফুল স্টপ। সোর পর একটা কমা হবে, কারণ বাক্যের প্রথমে সাবজেক্টের আগে যা লেখি সেটাকে অ্যাডভার্ব বলা হয়। সো টু সেপারেট অ্যাডভার্ব ফ্রম দ্য সাবজেক্ট ওয়ান উই মাস্ট ইউজ আ কমা বিটুইন সাবজেক্ট অ্যান্ড অ্যাডভার্ব। সাবজেক্ট এবং অ্যাডভার্বের মাঝখানে একটা কমা বসাতে হয় তোমাকে সাবজেক্ট এবং অ্যাডভার্বকে পৃথক করে দেওয়ার জন্য। সো অ্যাডভার্ব হচ্ছে সো, তাই আমাকে উইটা ইউজ করতে হবে। সাবজেক্ট উই মাস্ট, সো উই মাস্ট টেক আমাদেরকে নিতে হবে কি এভরি necessary measure to protect them এটা them হবে, সরি, to protect them। তো তোমাদের আশা করি মোটামুটি হয়েছে পাংচুয়েশনে, ঠিক আছে। ইটস এমন হয় না, ইটস কই না না ইটস তো এটা শোনো, ইটস মানে হচ্ছে ইহার আর ইট অ্যাপোস্ট্রোফি এটা হচ্ছে এটা হয় এটা হচ্ছে ইট ইস এর সংক্ষিপ্ত রূপ, ইট ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইটস। আর শুধু আইটিএস অ্যাপোস্ট্রোফি নাই, এটা হচ্ছে ইহার। তো এখানে আমি কোন অর্থ মেন করছি, এটা বলছে ইটস, ঠিক আছে। টু অফ ইটস এটা হচ্ছে ইহার প্রকাশ পেয়েছে, তার জন্য ইটস গিফটস, অ্যাপোস্ট্রোফি হবে না। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এটুকু তোমাদের পড়ালাম। তবে আমাদের আগামী ক্লাসে আমাদের যে আলোচ্য টপিক সেটা একটু দেখাই। তোমাদের ফ্রি ক্লাস নম্বর 4-এ আমাদের আলোচ্য টপিক হচ্ছে আগামী ক্লাসে আমরা লেটারের ফাইনাল সাজেশন দিব এবং গুরুত্বপূর্ণ প্যাসেজ এবং গ্রামার তোমাদেরকে আলোচনা করে দেব। তোমরা একজনে বলেছো স্যার আপনার ক্লাস প্ল্যানটাকে একটু ছবি করে রাখবো, তো তোমরা সেটা রেখে দিতে পারো। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে কি কি আছে টপিক আমরা এই কটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যারা রাখতে চাও। তোমার হচ্ছে লেটারে ফাইনাল সাজেশন আগামী 4র্থ ক্লাসে, তারপরের দিন তোমার নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আলোচনা করব, তারপরে পোস্টারে ফাইনাল সাজেশন দিব, এরপরে কারেকশনের ফাইনাল সাজেশন দিব, এরপরে তোমার ডব্লিউএস কোশ্চেনের ফাইনাল সাজেশন দিব, রাইট ফর্ম অফ ভার্বসের ফাইনাল সাজেশন দিব, আর্টিকেলের ফাইনাল সাজেশন দিব, রিঅ্যারেঞ্জমেন্টের ফাইনাল সাজেশন দিব, এরপরে তোমার হচ্ছে পাংচুয়েশন মার্কসের সাজেশন দিব ফাইনাল, চেঞ্জিং ওয়ার্ড এবং অ্যান্টোনিমের ফাইনাল সাজেশন দিব, সিনোনিম অ্যান্টোনিমের ফাইনাল সাজেশন দিব, একেবারে লাস্টের দিনে ফাইনাল সাজেশন দিব এবং পরীক্ষার খাতায় উত্তর লেখার নিয়ম লেখাবো। এই হচ্ছে আমাদের 15টা লাইভ ক্লাস। তো আজকে আমরা 4র্থ ফ্রি ক্লাসে আছি, যেটা হচ্ছে তোমার লেটারের উপর ফাইনাল সাজেশন আলোচনা করেছি। 4টি গ্রামাটিক্যাল রাইটিং টপিকের সাজেশন তোমাদেরকে অলরেডি দিয়েছি, প্যারাগ্রাফ, এসে, অ্যাপ্লিকেশন এবং লেটার। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিনে তোমরা যেটা পড়ে রাখবে, তোমাদের আমি কি পড়া দিলাম সেটা হচ্ছে কি আগামী ক্লাসের জন্য পড়া, সেটা হচ্ছে তোমার লেটার সম্পর্কে আমি তোমাদেরকে পড়াবো। লেটারের উপর তোমাদেরকে অবশ্যই একটা ক্লাস দিয়েছিলাম, বাট লেটার সম্পর্কে ফাইনাল সাজেশন দেওয়া দরকার। তো তোমাদের এই যে আমি যে মডেলগুলো পড়ালাম, আমি যে এই বই থেকে তোমাদেরকে পেজ নম্বর 143-এ যে মডেল কোশ্চেনগুলো দিয়েছি, এই বইয়ের 143-এর মডেল কোশ্চেন 1, 2, 3 রিভিউ 45 মার্কস। তুমি বাসায় কি করবা, বাসায় তুমি নিজে নিজে পরীক্ষা দেবা, বইটা কাছে রেখে
খাতা রেখে তুমি নিজে নিজে পরীক্ষা দেবা এবং নিজেকে আবিষ্কার করবা তুমি 25 মানে 45-এর ভিতর 25 পাচ্ছ কিনা, কমপক্ষে 25 পাচ্ছ কিনা সেটা তুমি আবিষ্কার করবা। যদি 25-এর কম পাও তাহলে তোমার কিন্তু খবর আছে, এটা মনে করবা। তাহলে তোমাকে আরো যে যে টপিকে কম পাচ্ছ সেই টপিকগুলোকে আরো ভালো করে তোমাকে প্রস্তুতি নিতে হবে। আর যদি 25 পেয়ে যাও আলহামদুলিল্লাহ, তাহলে তোমাকে এইভাবে প্রস্তুতিটা চালাই যেতে হবে। আমি 1, 2, 3 এই 3টা মডেল বা রিভিউ তোমাদেরকে আমি সকলকে পড়া দিলাম যারা আমার ক্লাসগুলো করো। তোমরা তোমার হচ্ছে ব্যাচের স্টুডেন্ট এখানে আছো, ব্যাচের বাইরে যারা রেকর্ডেড ক্লাস দেখে ক্লাসগুলো করো তারাও আছো, সবাইকে কম্বাইন করে আমি ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। তো সবাই তো আমার স্টুডেন্ট, ব্যাচে পড়ুক আর না পড়ুক সবাই আমার স্টুডেন্ট। আমি চাই আমার ক্লাসগুলো যারা পড়ে তারা সবাই যেন পাশ করে যায়। আমি মানসিকভাবে সকলের দায়িত্বটা আমার স্কন্ধে চাপিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি মনে করি যে সবাই যদি আমার ক্লাসগুলো করে পাশ করে যায় আমি এতে খুশি হব, আল্লাহ তাআলার কাছে আমি সেই প্রার্থনাটাই করি। তাই আমি তোমাদেরকে যেহেতু দায়িত্ব নিয়ে পড়ানোর চেষ্টা করছি ফ্রি ক্লাসেই সবাইকেই, তার জন্য আমি বলবো তোমাদের জন্য যেটা ভালো হবে এই মুহূর্তে তোমরা প্রচুর মডেল টেস্ট প্র্যাকটিস করবে। তোমরা 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর রিভিউ পেজ নম্বর 143 থেকে দেখো। তোমরা এই 3টা রিভিউ সবাই বাসায় যখন অবসর পাবে, তোমার পড়ার ফাঁকে যখন অবসর পাবে, এই মডেল টেস্টগুলো সবাই নিজে নিজে দিয়ে তোমরা মানে রেডি করে রাখবে। এরপর এই মডেল টেস্ট থেকে যে আনকমন প্রশ্নগুলো, যেটা আমি অদ্যাবধি কখনোই পড়াই নাই, আইদার ব্যাচে হোক অর তোমার রেকর্ডেড ক্লাসে হোক, বা তোমাদের যে আমি রেকর্ডেড ক্লাসগুলো দিয়েছি কোথাও তোমরা পাও নাই, এমন প্রশ্নগুলোকে আমি বিশেষভাবে হাইলাইট করে তোমাদেরকে পড়াইয়ে বুঝাই দেবো। তাতে হবে কি, মডেল কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বের হয়ে আসবে। এই হচ্ছে কথা। যারা এখনো পর্যন্ত এই সাজেশনটি সংগ্রহ করোনি দ্রুত তোমরা অর্ডার করে ফেলতে পারো। ডিসক্রিপশন বক্সে তোমার নম্বরটা দেওয়া আছে অথবা কমেন্ট বক্সে নম্বরটা দেওয়া রয়েছে 01843852361। এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি যোগাযোগ করে ফেলতে পারো এবং দ্রুততর সময়ে এটা অর্ডার করে তুমি যদি শেষ মুহূর্তে পড়ো তবে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাআল্লাহ। প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টেরই শর্ট সাজেশন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সাশ্রয়ী মূল্যে তুমি এই মুহূর্তে অর্ডার করতে পারো। হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে খুব দ্রুততর সময় পাঠিয়ে দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ মুহূর্ত পর্যন্ত আছো এখনো পর্যন্ত, নিশ্চয়ই তোমরা আমাকে ভালোবেসেই আছো, তোমাদের ক্লাসগুলো ভালো লাগে আশা করি। তারপরও কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লাগে ক্লাসগুলো, কোন কোন বিষয়গুলো কারো মডিফাই করলে তোমরা আরো ভালো বোঝো সেটাও কমেন্টে জানাতে পারো। আর সকলের প্রতি একটাই অনুরোধ, তোমরা একটু লাইভটিকে শেয়ার করে দিও বিভিন্ন গ্রুপে। যদি তোমার টাইম লাইনে শেয়ার করতে তোমার একটু বাধে, যে তোমার টাইম লাইনে শেয়ার করলে অনেক সময় দেখা যায় তোমার ফ্রেন্ডরা তোমাকে চেতায় যে লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে এই সেই ইত্যাদি। তো সেটা যদি হয় তুমি টাইম লাইনে শেয়ার না করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারো। তোমাদের যে স্টাডি গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ হোক, অন্য কোনো গ্রুপ হোক ইত্যাদি বিভিন্ন জায়গায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ফ্রি লাইভ ক্লাস কিন্তু 3টা হয়ে গেল। 4র্থ লাইভ ক্লাস আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করব। তোমরা সেই লাইভ ক্লাস দেখবে, সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।